নমস্কার সবাইকে স্বাগত আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলিং সেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের কলেজের পূজনীয় অধ্যক্ষ মহারাজ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজকে আমরা প্রণাম নিবেদন করি। আমাদের মধ্যে আমরা পেয়েছি আহ আমাদের মধ্যে পূজনীয় স্বামী ইন্দ্রেশানন্দজি মহারাজ রয়েছেন, মহারাজকেও আমরা প্রণাম জানাচ্ছি। এছাড়া আমাদের মধ্যে রয়েছেন আমাদের আজকের আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং আনন্দিত যে কারণে আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজকে আমরা প্রণাম নিবেদন করছি। এবং আমরা আজকে যে বিষয়টি নিয়ে মহারাজের কাছ থেকে আলোচনা শুনবো সেই বিষয়টি ইতিমধ্যেই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। বর্তমান যুগ সমস্যা এবং অদ্বৈত বেদান্ত এই বিষয়ে মহারাজ আলোচনা করবেন। আমরা মূল আলোচনা শুরুর আগে আমি পূজনীয় অধ্যক্ষ মহারাজকে অনুরোধ করব কিছু বলার জন্য। মহারাজ। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। আজকে আমাদের এই অনলাইন অনুষ্ঠানে আজকের প্রধান বক্তা নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির মিনিস্টার ইনচার্জ পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। মহারাজের পরিচয় আলাদা করে দেবার কিছু নেই, তার কারণ মহারাজ যেভাবেই অনলাইন বা অফলাইন যে কোনো অবস্থাতেই আমরা মহারাজকে যখনই পেয়েছি তার বক্তৃতা এবং তার যে কথা, এটি আমাদের সবসময় ভীষণভাবে প্রত্যেককে শুধু মানে আমি এই আমাদের শব্দটাকে আর একটু ব্যপ্ত করতে চাই। হচ্ছে সকলেরই আপনাদের একটা সাধারণ কথা যে যে কোনো সমাজের যে কোনো স্তরের মানুষ যারা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। মহারাজ প্রণাম। মহারাজ আমাদের সমাজের যে কোনো স্তরের মানুষ তারা তাদের কাছে অদ্বৈত বেদান্ত এবং ঠাকুরমা স্বামীজি মহারাজ যখনই প্রেজেন্ট করেছেন প্রত্যেকে অত্যন্ত আনন্দিত এবং ভীষণভাবে ঋদ্ধ হয়েছে। আজকে মহারাজ অনুষ্ঠানে এসেছেন, মহারাজকে প্রণাম জানাচ্ছি আর অবশ্যই স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে যারা আজকে আমাদের এই অনলাইন মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে বিদ্যা মন্দিরের কেরিয়ার এবং প্লেসমেন্ট যে সেল রয়েছে, কেরিয়ার কাউন্সিল এবং প্লেসমেন্ট সেল রয়েছে, তার সঙ্গে সংযুক্ত স্বামী ইন্দ্রেশানন্দজি, অধ্যাপক রামকৃষ্ণ মন্ডল, প্রত্যেককে যারা আমাদের এই আজকের এই অনলাইন আন্তর্জালিক মাধ্যমে মহারাজের যে বক্তব্যের আয়োজন করেছেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘতর করব না, আমরা সকলে উদ্গ্রীব হয়ে রয়েছি মহারাজের কথা শোনার জন্য। মহারাজকে আবারও প্রণাম জানাচ্ছি। মহারাজ প্রণাম। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমি এখানে উপস্থিত স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ, ওনাকে নমস্কার জানাই, ভালোবাসা জানাই। স্বামী ইন্দ্রেশানন্দ মহারাজ, জিৎ মহারাজ, ওনাকেও নমস্কার ভালোবাসা জানাই। অন্যরা যারা বিদ্যা মন্দিরের অধ্যাপক কিংবা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, যারা এই অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করেছেন, তাদেরও নমস্কার শুভেচ্ছা জানাই। সবাই যারা এসেছেন এখানে, স্টুডেন্টস, ডেভোটিজ, গেস্টস, সবাইকে নমস্কার জানাই। আমি আরম্ভ করার আগে it might be useful if a few of you were to switch on your videos. যারা পারবে কিংবা ইচ্ছা আছে তারা যদি দু একজন ভিডিও অন করে দেয়, তাতে আমার সুবিধা হয় কি, আমি কয়েকজনকে দেখতে পারি, মুখ দেখতে পারি, তাহলে আমার বলতে সুবিধা হবে। হ্যাঁ, যারা সবাইকে করতে হবে না, যারা ভালো মনে করেন কিংবা যাদের সুযোগ আছে ভিডিও অন করার, বেশ, it makes it easier for me.
তো আজকের যে সাবজেক্ট, আমি ভাবছিলাম যে আজকের দিনের যে যুব সমাজ আর তাদের জন্য অদ্বৈত বেদান্ত, ইটস অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। অদ্বৈত বেদান্ত এরকম ভাবে দেখতে গেলে যে যুব সমাজের জন্য কিংবা বৃদ্ধদের জন্য কিংবা মধ্যবয়স্কদের জন্য ঠিক তা নয়। আমরা উপনিষদে পাই, সে স্টুডেন্ট, সে একদম ছোট শিশু, নচিকেতা, সে হচ্ছে তাকে দেখানো হচ্ছে কঠোর উপনিষদে আজ দি আইডিয়াল স্টুডেন্ট অফ অদ্বৈত বেদান্ত। আবার পরিণত বয়স্ক মানুষ, তারাও গিয়ে অদ্বৈত বেদান্ত শিখছেন, তারা সাধনা করছেন। তো বেদান্ত সবাইকার জন্য, কার জন্য? বেদান্ত হচ্ছে যার চাই, যে এটাতে যার ভালো লাগে, যার চাই তার জন্যই। যে কোনো বয়সে সে হতে পারে, সে ছোট ছেলে কিংবা মেয়ে হতে পারে, কিংবা আমাদের বয়সের লোক হতে পারে, অতি বৃদ্ধ মানুষও হতে পারেন, সব রকম মানুষ, সাধু সন্ন্যাসী, গৃহস্থ মানুষ, যে কোনো কর্মেরত কিংবা অবসরপ্রাপ্ত। অনেক সময় আমরা দেখতাম আশ্রমে গিয়ে যে বয়স্ক লোকেরাই আসতেন সব প্রোগ্রামের জন্য, লেকচারের জন্য। আর আমি তখন ছোট ছেলে, যে আশ্রমে গিয়ে বসে থাকতাম, তো মহারাজরা খুশি হতেন যে বাহ, তুমি আসছো, খুব ভালো। বাট ইটস ট্রু যে যার ভালো লাগে তার জন্য বেদান্ত। তাই আমি ভাবছি আজকে আরম্ভ করার আগে আমি কিছুটা নিজের অভিজ্ঞতা বলি, কিভাবে আমার বেদান্ত ভালো লেগেছিল আর কেমন ভাবে বেদান্ততে এলাম। তো সেই কথাটা একটু বলে, তাতে আমার মনে হয় a lot of people can identify with this, and it will make it more personal also. তো ছোটবেলায় আমি ছিলাম ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠের কাছে, আমাদের বাড়ি ছিল। আর বাবা মা ভক্ত ছিলেন, আশ্রমে যেতেন, তো সেইভাবে আমার রামকৃষ্ণ মঠ মিশনে আমার পরিচিতি হলো। আই গট টু নো অ্যাবাউট দি আশ্রম এন্ড দি মাঙ্কস। আরেকটা উপায় ছিল, আরেকটা মাধ্যম ছিল, যে আমার ঠাকুরদা, তিনি আমাদের ওনার নাতি নাতনিদের বই পাঠাতেন। ছোটদের যে স্বামীজি, তারপরে অন্য অন্য বই, টেলস অ্যান্ড প্যারাবলস অফ রামকৃষ্ণ। আর উনি খুব বলতেন, উনি পাঠচক্র করতেন বাড়িতে, আর নাতি নাতনিদের সবাইকে বসে থাকতে হতো, আমাদের বসে থাকতে হতো। তারপরে আমরা একটু প্রসাদ পেতাম কিংবা টফি পেতাম, হয়তো সেই লোভেই হয়তো বা বসে থাকতাম। কিন্তু আমার মনে এখনো পরিষ্কার মনে আছে যে আমার ভালো লাগতো আমি এই কথাগুলো শুনতে, গানটা শুনতে। তারপরে মঠে যেতে ভালো লাগতো। মঠের আমার তো সবটাই ভালো লাগতো। মঠের অ্যাটমসফিয়ার খুব ভালো লাগতো। বাড়ির পাশে যে আশ্রম ছিল, মহারাজদের ভালো লাগতো। সেখানে যে এই কথাটা আমার খুব ভালো লাগতো যে মহারাজরা আর মঠের ভক্ত ভলেন্টিয়াররা কত ভালো কাজ করেন। তারা সেই ডিসপেন্সারি চালান, স্কুল চালান, ত্রাণ কার্য করেন। আবার এটাও খুব ভালো লাগতো যে মন্দিরে যে পুজো হতো, ঠাকুরের পুজো, সেখানকার যে অ্যাটমসফিয়ার, একটা শান্ত, দিব্য, একটি পবিত্র অ্যাটমসফিয়ার যেটা হতো, সেটা আমার খুব ভালো লাগতো। আশ্রমের পরিবেশ খুব ভালো লাগতো, এবং মন্দিরের যে গান, বিশেষ করে আরতির গান, আমার সেটাও খুব, আই ইউজড টু ফিল ভেরি ইন্সপায়ার্ড। আমার এখনো সব স্মৃতি আছে খুব ছোটবেলায়, তখন স্কুলে পড়ি। তো সে মঠে গিয়ে বসে থাকা, আরতি দেখা, বড়রা জপ ধ্যান করতেন, আমি তখন, আমার দীক্ষা হয়নি, আমি জপ ধ্যান বুঝতাম না, চুপ করে বসে থাকতাম, সেটা আমার খুব ভালো লাগতো। ওখানে একটি শান্তির ভাব এবং একটা ইন্সপিরেশন, ওয়ান ফেল্ট দ্যাট সামথিং হায়ার। হয়তো ব্যাপারটা কি আমি ঠিক তখন জিজ্ঞেস করলে বলতে পারতাম না, কিন্তু আমার খুব ভালো লাগতো একটা দে সামথিং হায়ার এন্ড সামথিং নোবেল দেয়ার। সবচেয়ে বড় যেটা সোর্স অফ ইন্সপিরেশন ছিল, বই। বাবা মা ভক্ত ছিলেন বলে, তো সেখানে আমাদের বাড়িতে রামকৃষ্ণ মঠ মিশনের অনেক বই আমাদের বাড়িতে ছিল। তো বিশেষ করে স্বামীজির বই এবং বেদান্তেরও কিছু বই ছিল, তো সেগুলো আমি পড়তাম। ঠাকুরমা স্বামীজির জীবনী, স্বামী বিবেকানন্দ, বিশেষ করে স্বামী ব্রহ্মানন্দ, যিনি ভুবনেশ্বর মঠের প্রতিষ্ঠা করেছিলেন, তার জীবনী পড়ে আই ফেল্ট ভেরি ইন্সপায়ার্ড। এবং বেদান্তের বই তখন পড়তে আরম্ভ করি। তখন আমি স্কুলে পড়ি, আমার এখনো মনে আছে, ক্লাস 8 তখন আমার। আর আমি কোথা থেকে জোগাড় করলাম পঞ্চদশী, এটা কঠিন অদ্বৈত বেদান্তের বই।
আর আমার মনে আছে প্রায় সবটা আমি পড়ে ফেললাম। সে নভেল পড়ার মতন করে একদিন দুদিন মধ্যেই এতগুলো চ্যাপ্টার, 15টা চ্যাপ্টারের মধ্যে আমি প্রায় বেশিরভাগই আমি পড়ে ফেলেছিলাম। কি বুঝেছি এখন জানি না, সেই ছোট বয়সে কতটা পঞ্চদশী বুঝেছি, কিন্তু এটা আমার পরিষ্কার মনে আছে। খুব ভালো লাগতো জিনিসটা পড়তে, যা একটু বুঝছি সেটাও খুব ভালো লাগতো। আম, তখনকার দিনের রেকর্ড প্লেয়ারে গান, আহ, বেদান্তের, যেমন শঙ্করাচার্যের চিদানন্দ রূপ শিবোহম, দিলীপ কুমার রায়ের গলায়, সেটা আমার বাবা শুনতেন, আমারও শুনতে ভালো লাগতো। বিষ্ণু সহস্রনাম চ্যান্টিং হচ্ছে, আমারও খুব ভালো লাগতো। সো দিস ইজ দ্য সোর্স অফ মাই ইন্সপিরেশন। কি করে আমি, হাউ ডিড আই কাম টু বেদান্ত। আর সাধু হওয়া ওইটাই কারণ। আই ফেল্ট ইন্সপায়ার্ড যে এরকম একটা জীবন সম্ভব। আমার মনে হলো that if this is true, ঈশ্বর লাভ করা যায়, ভগবান, ঈশ্বর, গড আছেন, আর তাকে উপলব্ধি করা যায়। এই তো ঠাকুর করেছেন, মা করেছেন, স্বামী বিবেকানন্দ করেছেন, অন্যান্য যারা ঠাকুরের শিষ্য এবং সন্ন্যাসী শিষ্য, গৃহী শিষ্য, এরা ঈশ্বরের অনুভব করেছেন। আচ্ছা, তাতে যে আনন্দ, পবিত্রতা, শান্তি পাওয়া যায়, তো মনে হচ্ছে যে এটা তো সাধারণ জীবনে পাওয়া যায় না। আমি তো নিজে দেখছি আশেপাশে বাড়িতে অন্য অন্য যারা ছিলেন আত্মীয় স্বজন, তাদের জীবন, আর এই একটা যেগুলো বইতে পড়ছি, এই সাধু মহাত্মাদের জীবন, ভক্তরা যারা গৃহস্থ কিন্তু ভক্ত, তাদের জীবন, এইরকম জীবন একটা আমার ছোটবেলা থেকেই অস্ফুটভাবে কিন্তু মনের মধ্যে ঢুকে গেল কথাটা যে আমি এইরকম জীবন চাই। আর যখন আর একটু বড় হলাম, সন্ন্যাসী হওয়ার ব্যাপারটা বুঝলাম, তখন আমি ঠিক করে নিলাম যে আমি পড়াশোনা শেষ করেই আমি রামকৃষ্ণ মঠ মিশনে যোগদান দেবো, সন্ন্যাসী হব। সো ইউ সি, দিজ আর দ্য সোর্সেস। একটা হচ্ছে মহারাজদের সান্নিধ্য সেখানে, আরেকটা হচ্ছে মঠের যে পবিত্র একটা অ্যাটমসফিয়ার, আর খুবই বড় একটা সোর্স হচ্ছে বই পড়া। তার মধ্যে দুরকম, একটা হচ্ছে যে ঠাকুরমা স্বামীজির বিষয়, তাদের আর যারা ডিসাইপলস, তাদের শিষ্যগণ, তাদের জীবনীর ঘটনা, আর তাদের শিক্ষা, এছাড়া বেদান্তের বই। উপনিষদ ছোটবেলায় পড়িনি, তখন গীতা পড়েছি, আর কিছু যা বই হাতে এসেছে, স্বামীজির রাজযোগ পড়েছি, এই যেমন বললাম অদ্বৈত বেদান্তের পঞ্চদশী পড়েছি, আরো বেশ কিছু অশোকানন্দ মহারাজের বই বেশ কিছু পড়েছিলাম। তারপরে দীক্ষা নিলাম, যখন বুঝলাম দীক্ষা ব্যাপারটা কেমন, আর তারপরে আমি ঠিক করলাম যে সন্ন্যাসী হয়ে যাব। এই জিনিসটা, এটা কিন্তু যে কোনো মানুষের হতে পারে। আর যারা ইয়াং, ছোট ছেলে মেয়ে, তাদের মধ্যেও আসতে পারে এটা। যেমন বললাম, আমরা উপনিষদে পাই নচিকেতার ঘটনা, বেস্ট স্টুডেন্ট অফ বেদান্ত, সে তো ছোট্ট ছেলে। অদ্বৈত বেদান্ত আজকে যুব সমাজ, তো এই বিষয়ে আমি কয়েকটা, আইল রেজ আ ফিউ পয়েন্টস। আর কি লাভ হতে পারে মানুষের, কি প্রয়োজন অদ্বৈত বেদান্ত আজকে যুব সমাজের জন্য, আজকের কি সমস্যা, বিশেষ করে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি এবং তাতে কি লাভ হবে আমাদের, এই নিয়ে কয়েকটি কথা বলবো, তারপরে প্রশ্ন উত্তর হবে। একটা দেখা যায় বিভিন্ন দিকের সমস্যা হচ্ছে, সেটা ইন্ডিয়াতেই হোক আর আমেরিকাই হোক, প্রত্যেকটি জায়গায় হয়তো কিছু বিশেষ সমস্যা আছে, কিন্তু কিছু সাধারণ সমস্যাও আছে, যেটা সারা এখন, বিশেষ করে আজকালকার পৃথিবী বিশ্বব্যাপী অনেকটা একই রকম কালচার হয়ে গেছে, একই রকম সমস্যাও হয়ে গেছে। একটা সমস্যা হচ্ছে যে মানুষের একাগ্রতা একটু কমে গেছে, মনোযোগ একটু কমে গেছে। এই গত কয়েক বছর আমি বলবো, আজকালকার যে এই বিশেষ করে ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে মনোযোগের একটি অভাব এসে গেছে মানুষের মধ্যে। আর তার কারণ কি, আর তার কি সমাধান কি, তার কি কুফল আর তার কি সমাধান, সেটা নিয়ে একটু বলবো আমি। আরেকটা হচ্ছে যে কম্পিটিশন,
তার জন্য যে প্রচন্ড অশান্তি, আর তার যে মানসিক, অনেক সময় মানসিক রোগে পরিণত হয় সমাজের চাপের জন্য, চাকরির চাপ, তারপরে পড়াশোনার দিক থেকে চাপ, বাড়ির লোকেদের দিক থেকে চাপ, আরো অনেক কিছু কিছু সামাজিক চাপ আছে, তার জন্য মানসিক রোগ হয় কিংবা অশান্তি হয়। সেখানে কিভাবে আমাদের বেদান্ত সাহায্য করতে পারে, এটা নিয়ে কিছু বলবো। এবং সর্বোপরি বেদান্তের যে উদ্দেশ্য, বেদান্তের উদ্দেশ্য যে আমাদের সমস্যার একটা সমূলে উৎপাটন করা, সমূলে তার নাশ করা। কি করে সেটা আমাদের সব রকম সমস্যা we can overcome with Vedanta at a spiritual level, সেই কথাটাও একটু বলবো আমি। স্বামী বিবেকানন্দ যখন বেদান্তের কথা বলছেন এখানে আমেরিকাতে, আমি এখন বসে আছি বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, তো এইটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ এই দেশে আমেরিকায় এসেছিলেন 1893-তে for the World Parliament of Religions, শিকাগোতে এসেছিলেন 1893-তে সেপ্টেম্বরে, মানে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স হয়েছিল। কিন্তু তারপরেই উনি নিউ ইয়র্কে এলেন, আর নিউ ইয়র্কে এসে সেই প্রথম আশ্রম প্রতিষ্ঠা হলো। এর আগে ভারতবর্ষে তো নিশ্চয়ই বরানগর মঠ ছিল, কিন্তু এই বিদেশে প্রথম আশ্রম, আর এই প্রথম একটি ইন্ডিয়ান আশ্রম এখানে প্রতিষ্ঠা হলো, হিন্দুদের আশ্রম। এটা হচ্ছে বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, আর সেটা 1894-এ হয়েছে বেদান্ত প্রচারের জন্য। স্বামী বিবেকানন্দ যখন বেদান্তের কথা বলছেন এখানে, উনি কিন্তু একটা সামগ্রিক ভাবে বলছেন। এই ব্যাপারটা একটু বোঝা দরকার। আবার যেই বলি অদ্বৈত বেদান্ত, তার একটা টেকনিক্যাল মানে আছে। অদ্বৈত বেদান্ত মানে কি? আমরা জানি আমাদের মূল ধর্ম গ্রন্থ হচ্ছে বেদ, আর বেদ তো বিশালকায়, অনেক কিছু আছে তার মধ্যে। তার মধ্যে আমরা পাই উপনিষদ। এই উপনিষদ কয়েকটি টেক্সট 4টি বেদের মধ্যে ছড়ানো আছে। এই উপনিষদ হচ্ছে বেদান্ত। আমি আবার বলবো, যদি কি পরিষ্কার জানতে চাই, আপনি স্পষ্টভাবে বলুন বেদান্ত কি, জিনিসটা কি, ব্যাপারটা কি। টেক্সচুয়াল বেসিস অফ বেদান্ত হচ্ছে উপনিষদ। এই যে উপনিষদ সমগ্র যদি আমরা করি, বেদান্ত সার একটি বই আছে, তাতে ডেফিনেশন দেওয়া আছে বেদান্ত মানে কি। বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, মানে বেদান্ত আর কিছু নয়, এই উপনিষদ যে প্রমাণ, তার থেকে যে আমরা জ্ঞানটা পাই, সেইটিকে বেদান্ত বলা হচ্ছে। এখন শুধু উপনিষদ নয়, আমরা বেদ উপনিষদ কজন পড়ি? এই যে আমি বললাম ছোটবেলায় আমার ইন্টারেস্ট হলো, আমি বেদান্ত জানতে চাইলাম, কিন্তু উপনিষদ পড়িনি। আমি হয়তো উল্টে পাল্টে দেখেছি, পড়েছি আমি গীতা। অতএব আরেকটি খুব ভেরি ইম্পর্টেন্ট টেক্সট, আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট হচ্ছে বেদান্তের টেক্সট হচ্ছে ভগবত গীতা। অনেকে হয়তো উপনিষদ জানে না, কিন্তু গীতার নাম সবাই শুনেছে, একটু উল্টে পাল্টে দেখেওছে হয়তো সবাই, আর অনেকে পড়েওছে। তো এই ভগবত গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। আর কি শিক্ষা দিচ্ছেন? যা শিক্ষা দিচ্ছেন সেটা বেদান্ত, কিন্তু সেই বেদান্ত তার ভিত্তি হচ্ছে উপনিষদ। অনেক জায়গায় শ্রীকৃষ্ণ উপনিষদ থেকে কোটেশনই দিচ্ছেন একদম। তো ভগবত গীতা হচ্ছে বেদান্তের আরেকটি অন্যতম টেক্সট। এছাড়া আছে দার্শনিক দিক থেকে দেখতে গেলে ব্রহ্মসূত্র আছে, ব্যাসদেবের রচিত ব্রহ্মসূত্র। সেখানে দার্শনিক প্রশ্নগুলোকে সমাধান করা হয়েছে। যে উপনিষদ পড়তে গিয়ে মানুষের অনেক প্রশ্ন হতে পারে, সেই প্রশ্ন, বিভিন্ন রকম প্রশ্ন তোলা হয়েছে, আর সেগুলো সমাধান করা হয়েছে যুক্তির আধারে। এবার হলো কি, আজ থেকে ধরা যাক প্রায় 1200-1300 বছর আগে শঙ্করাচার্য এসে এই উপনিষদের ওপরে ভাষ্য লিখলেন, ব্যাখ্যা, বিশেষ বেসিক্যালি এক্সপ্লেনেশন অফ উপনিষদস। গীতার ভাষ্য লিখলেন, গীতার ব্যাখ্যা লিখলেন, সবই সংস্কৃততে, আর ব্রহ্মসূত্রের ভাষ্য লিখলেন। এই যে শঙ্করাচার্য এসে ভাষ্য লিখে গেলেন, বিশেষ করে ব্রহ্মসূত্রের ভাষ্য, তো একটি উপনিষদের বেদান্তের একটি ইন্টারপ্রিটেশন, একটা স্কুল, একটা মতবাদ পুষ্ট হলো। আমি সাবধানে কথাটা বলছি, অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্যের আগেও ছিল। সেটা শঙ্করাচার্যের গুরুদেব যিনি ছিলেন গোবিন্দপাদ, তাঁর গুরু ছিলেন গৌড়পাদ, এরা সবাই অদ্বৈতবাদী, আর তার আরো প্রাচীন অদ্বৈতবাদীদের নাম পাওয়া যায়। কিন্তু শঙ্করাচার্য যেটা করলেন, he set Advaita Vedanta on a firm footing, এই যে
বিশালকায় ভাষ্য রচনা করে লজিক্যালি কনসিস্টেন্ট একটি স্কুল অফ থট, একটি দার্শনিক স্কুল, সেটার জন্য শঙ্করাচার্য কিন্তু ইজ দ্য কি পার্সন। ঠিক তেমনই তার পরবর্তীকালে অন্য আচার্যরা এলেন, যেমন রামানুজ আচার্য, মধ্বাচার্য। এদের আচার্য আর বলা কেন হয়, তার একটা টেকনিক্যাল কারণও আছে। যারা এই ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য রচনা করেছেন তাদের নিজের মতবাদ অনুযায়ী তাদের বলা হয় আচার্য। শঙ্করাচার্য অদ্বৈত মতবাদ অনুযায়ী ব্রহ্মসূত্রের ভাষ্য করলেন। তারপরে রামানুজ আচার্য বিশিষ্ট অদ্বৈতবাদ মতবাদে উনি ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করলেন, শ্রী ভাষ্য। তো সেটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। তারপরে মধ্বাচার্য, তার ভাষ্যর উপরে দাঁড়িয়ে আছে দ্বৈতবাদ কিংবা মধ্য বেদান্ত যেটাকে বলা হয়। তারপরে নিম্বার্কাচার্য দ্বৈতাদ্বৈতবাদ, বল্লভাচার্য শুদ্ধাদ্বৈতবাদ। তো এইরকম অনেক বেশ কয়েকটি বেদান্তের স্কুল, দার্শনিক মতবাদ সৃষ্টি করা হয়। সবাই একটু যদি মিউট করে দিলে খুব ভালো হয়। এবার স্বামী বিবেকানন্দ যখন এখানে প্রচার করলেন নিউ ইয়র্কে, এবার প্রশ্ন ওঠে তাহলে তিনি কি প্রচার করলেন? তিনি কি অদ্বৈতবাদ প্রচার করলেন, না বিশিষ্ট অদ্বৈত, না দ্বৈতবাদ? তিনি একটি সামগ্রিকভাবে করলেন, কিন্তু তার মূল প্রচারের যেটা ভিত্তি, যার মূল দার্শনিক স্রোত, সেটা অদ্বৈতবাদ। বাট অদ্বৈতবাদ কিন্তু ইট ইজ টট থ্রু দি লেন্স অফ ইনফ্লেক্টেড বাই শ্রীরামকৃষ্ণ। তাঁর নিজের দার্শনিক চিন্তাধারা এবং তার গুরু শ্রীরামকৃষ্ণ দেব, তাঁর যে দার্শনিক দৃষ্টিকোণ, তো সেই দিক থেকে অদ্বৈতবাদ। শুধু যে ক্লাসিক্যাল অদ্বৈতবাদ, শাঙ্কর বেদান্ত, শুধু সেটা তা নয়, সেটা মূল ধারা ছিল, কিন্তু তার থেকে আমি বলবো আরো এক্সপ্যান্ডেড, আরো বেশ কয়েক পা এগিয়ে গিয়ে স্বামীজি যেটা বলেছেন, তার একটা দিক হচ্ছে যে তিনি এখানে যখন উনি বেদান্ত শেখাচ্ছেন, ওনার থেকে আরম্ভ হয়েছে, বিবেকানন্দ থেকে আজ অব্দি আমরা যখন এখানে বেদান্ত বলি, বেদান্ত সোসাইটি, বেদান্ত পড়াচ্ছি, সেটা অদ্বৈতবাদের জ্ঞানের দিকটাও আছে, কিন্তু ভক্তির দিকও আছে, ধ্যানের দিকও আছে, আর কর্মের দিকও আছে। তো এই চারটে যোগ যে সমন্বয়, জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ এবং কর্মযোগ, এটা একটা বিশেষত্ব। এখন মূল অদ্বৈতবাদ, তাতেও কিন্তু জ্ঞানের সঙ্গে সঙ্গে ধ্যান, ভক্তি, কর্মের স্থান আছে, কিন্তু সেখানে সেগুলো হচ্ছে দোজ আর প্রিলিমিনারি। কর্ম একটা প্রিলিমিনারি, প্রারম্ভিক। ভক্তি তার একটা প্রারম্ভিক প্র্যাকটিস। কর্ম তার একটা প্রিলিমিনারি ডিসিপ্লিন। মেইন ডিসিপ্লিন ইজ জ্ঞান, নলেজ। যে অহম ব্রহ্মাস্মি জ্ঞান কি করে হয়, সেটা মেইন ডিসিপ্লিন ছিল। স্বামী বিবেকানন্দ চারটে যোগের সমন্বয়, হারমোনি অফ ইয়োগাস উনি শিখিয়েছেন। এমনকি আমরা যে রামকৃষ্ণ মঠ মিশনের যেটা লোগো দেখি, সিম্বলটা দেখি, যে আপনারা সবাই দেখেছেন, যেখানে একটা পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, একটা হাঁস সাঁতার কাটছে, পেছনে সূর্য, উদীয়মান সূর্য, হ্যাঁ, আর সবটাকে বেষ্টন করে একটি সর্প আকারে। তো এই যে সিম্বলটা, এটা কিন্তু স্বামীজি এখানে করেছিলেন নিউ ইয়র্কে। একবার ওনার একটা বক্তৃতা প্রকাশ করার জন্য প্রিন্টার এসে বললো যে আমরা এটা একটা প্যাম্ফলেট ছাপবো আপনার বক্তৃতার, তো একটা কিছু সিম্বল কিছু একটা থাকলে ভালো হয়, দেখতে ভালো লাগে। তখন স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে একটা ওই কাগজ নিয়ে খচখচ করে এঁকে দিয়ে, he tossed it across the table. সকালে ওরা ব্রেকফাস্ট খেতে বসছিলেন, he tossed it across the table to the printer and said, draw it to scale. এইটাকে ছাপিয়ে দিও। তো সবাই জিজ্ঞেস করলো এটার মানে কি? তখন উনি বলছেন, এই সূর্য যেটা, এটা জ্ঞানের প্রতীক, মানে আমরা অদ্বৈত বেদান্তের দিক থেকে বলতে পারি সূর্য। ভক্তির প্রতীক হচ্ছে যে পদ্ম ফুটেছে জলের ওপরে, জলের যে ঢেউ খেলে যাচ্ছে সেটা হচ্ছে কর্মযোগ। আর যেটা পুরোটাকে বেষ্টন করে যে সর্প আকারে আছে, সেটা কুণ্ডলিনী কিংবা রাজযোগের প্রতীক। এই চারটে যোগ, জ্ঞান, ভক্তি, কর্ম এবং ধ্যান, রাজযোগটা হচ্ছে ধ্যান, এই চারটে যোগের সহায় আমরা জীব
ঈশ্বরকে, যে হাঁসটা সাঁতার কাটছে, পরমাত্মাকে আমরা আমাদের যে লক্ষ্যতে পৌঁছতে পারি, ঈশ্বর লাভ কিংবা ভগবান লাভ করতে পারি। এই আইডিয়াটা, দিস ওয়াজ স্বামী বিবেকানন্দের আইডিয়া অফ বেদান্ত। আর সেটা তখনই উনি তখন থেকে ভেরি কনসিস্টেন্টলি উনি এটা শিখিয়ে এসেছেন। এই আমেরিকাতে থাকার সময় এবং ভারতে ফিরে গিয়েও এই কথাই বলেছেন তিনি। এখন আমরা কুইকলি টেক আ লুক অ্যাট কর্ম, তাতে আমাদের কি লাভ হতে পারে, বিশেষ করে যুব সমাজের, তারপরে ধ্যান, তারপরে ভক্তি, আর শেষে প্রধানত আমরা অদ্বৈত বেদান্তের জ্ঞানের দিকটা একটু দেখব। প্রথমে কর্মের কথা বলি। আমাদের আজকের যে সমাজ, এখানে খুবই কর্মব্যস্ত। এই নিউ ইয়র্কে এখানে বলা হয়, এই শহরের বিষয়ে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। মানে এতই মানুষ এখানে কর্মে ব্যস্ত যে তাদের ঘুমোবার সময় নেই। সিটি দ্যাট নেভার স্লিপস। আজকে সারা পৃথিবী কিন্তু তাই, ভারতবর্ষ তাই। বিশেষ করে গত 10-20 বছরে ভারতবর্ষ এত পরিবর্তন হয়েছে, খুব কর্মপ্রধান দেশ হয়েছে, খুব বিজি। এখান থেকে আমেরিকানরা গেলে, আমেরিকানরা যেটা আগে ভারতবর্ষকে 60-70 বছর আগে খুবই স্লিপি, কোয়াইট, শান্ত জায়গা মনে হতো, এখন ঠিক তার উল্টো, প্রচন্ড বিজি, খুব কর্মের ধুলো উঠছে এখন ভারতবর্ষে। আমার মনে পড়ে স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে ফিরছেন, সিস্টার নিবেদিতা আছেন জাহাজে। তো সিস্টার নিবেদিতা তো ভারতের কথা, অনেক কথা শুনেছেন স্বামীজির কাছে, কিন্তু প্রথম এই দেখলেন, জাহাজ থেকে ভারতবর্ষ দেখলেন। দেখে সিস্টার নিবেদিতা বলছেন, ও স্বামী, হাউ পিসফুল, কি শান্ত, কি সুন্দর শান্ত। স্বামী বিবেকানন্দ কিন্তু বকে দিলেন, বললেন যে এটা শান্তি নয়। এই মানুষ, এখানকার মানুষ একটা পদদলিত, তারা একটা ফরেন পাওয়ার, তখন ব্রিটিশ সাম্রাজ্য, তাদের আন্ডারে কলোনাইজড, এরা সুপারস্টিশিয়াস, এরা খেতে পায় না, তারা হাংরি, তারা অশিক্ষিত। তো তার জন্য মনে হচ্ছে আপাততভাবে একটা শান্তি, কিছুই পারে না যখন অসহায় মানুষ, দূর থেকে শান্তি মনে হচ্ছে। স্বামীজি বলছেন, ইট ইজ দ্য পিস অফ দ্য গ্রেভ, এটা যেন কবরস্থানের শান্তি, এটা আমি চাই না। স্বামীজি চাইছিলেন এটা তো তমগুণ, তমগুণ থেকে রজগুণে উঠবে, অ্যাক্টিভিটি, হ্যাঁ এটাও হবে, উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, হয়তো গ্রিড হয়তো হতে পারে, কিন্তু মানুষ টাকা রোজগার করবে, ইন্ডাস্ট্রি হবে, প্রগতি হবে সব দিক থেকে, সেই স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, ইকোনমি বাড়বে, মানুষ, হ্যাঁ এটাও ঠিক, টাকার পেছনে ছুটবে, এইভাবেই একটা সমাজের জেগে ওঠে। সেটা স্বামীজি চেয়েছিলেন। আজকের ভারত দেখলে স্বামীজি খুবই খুশি হতেন যে যতই ঝামেলা থাকুক কিন্তু ঠিক দিকে এগোচ্ছে। এটা আমরা যদি ঐতিহাসিক দিক থেকে দেখি, দেন উই ক্যান ক্লিয়ারলি সি দ্য বিগ পিকচার। আমরা আজকাল হয়ে গেছি কি, সোশ্যাল মিডিয়ার জন্য, ইন্টারনেটের জন্য আমরা শুধু এই গত 10 মিনিটে কি ঘটেছে সেটাই হচ্ছে আমাদের দুনিয়া হয়ে যায়, কি লেটেস্ট নিউজ সাইকেল বলে, আজকালকার মিডিয়া নিউজ সাইকেল নিয়ে ব্যস্ত। কিন্তু 50 বছর, 100 বছরের ইতিহাস, 200 বছরের ইতিহাস, 2000 বছরের ইতিহাস দেখতে হয়। তো সেদিক থেকে দেখলে, গত 100 বছরের ইতিহাস দেখলে আমরা দেখবো ভারত কিন্তু ঠিক দিকেই একটা, there is a positive direction, আর বিরাট চেঞ্জ হচ্ছে, বিরাট চেঞ্জ হচ্ছে। আমি একটি বই লিখেছিলেন জোসেফ ক্যাম্বেল, উনি নিউ ইয়র্ক থেকেই গেছিলেন, স্বামী নিখিলানন্দের শিষ্য ছিলেন। তো উনি খুব বিখ্যাত রাইটার আমেরিকাতে, জোসেফ ক্যাম্বেল, মিথোলজির উপরে বই লিখেছেন। তো তিনি 1950-তে ভারতবর্ষের ঠিক স্বাধীনতার পরে ভারতে গেছিলেন, স্বামী নিখিলানন্দের সঙ্গে গেছিলেন, একটি বই লিখেছেন বকশিশ অ্যান্ড ব্রাহ্মণ বলে। একদিকে ব্রাহ্মণ, আরেকদিকে মানুষ পেছন পেছন ছুটছে। সাহেব দেখে তখনকার দিনে ছুটতো বকশিসের জন্য, 2 টাকা দাও বলে বাবা। তো এই নিয়ে উনি তীব্র আলোচনা করেছেন ভারতবর্ষে, যে he saw the dirt and the poverty and the superstition, কিন্তু বইটা, আর তারপরে খুব প্রশংসা করেছেন ভারতবর্ষের কালচার, বিশেষ করে বেদান্তের প্রচার, ভারতবর্ষের ইতিহাস, এগুলো সব প্রচার করেছে, উনি প্রশংসা করেছেন। কিন্তু যে জন্য আমি কথাটা বললাম, ওনার বই পড়লে আর আজকের ভারতবর্ষ দেখলে বিরাট তফাৎ দেখা যায়। যেমন একটা বিশেষ কথা উনি বলছেন, যে আমি এখানে অবাক হয়ে গেলাম দেখে, কোথাও মহিলাদের দেখা যায় না, কোনো কাজের মধ্যে নেই, সবাই তাহলে গৃহবদ্ধ। তারা এর কতটাই ভারতবাসীরা পিছিয়ে আছে উনি ভাবছেন আমেরিকার তুলনায়। কিন্তু আজকে যদি দেখা যায়,
আজকে যদি উনি আসতেন, উনি দিল্লিতে গেছেন, বেনারসে গেছেন, কলকাতায় এসেছেন, তো আজকে যদি আসতেন কি তফাৎ, প্রত্যেক স্তরে প্রত্যেক জায়গায় মহিলারা এখন অ্যাক্টিভ, সক্রিয়, তারা এঙ্গেজ। দিস ট্রেমেন্ডাস চেঞ্জ হ্যাজ টেকেন প্লেস ইন ইন্ডিয়া। কর্মব্যস্ত, এর মধ্যে কিন্তু সমস্যাটা এটা হতে পারে, যুব সমাজের সমস্যা হচ্ছে কম্পিটিশন, প্রচন্ড চাপ, তার জন্য মানসিক চাপের জন্য টেনশন, মানসিক রোগ, আনহ্যাপিনেস। এর মধ্যে আমাদের কোন কর্মের ফিলসফি, কোন কর্মের যে দর্শন আমাদের সাহায্য করতে পারে, এইখানে আমার মনে হয় স্বামী বিবেকানন্দের কথাটা। স্বামী বিবেকানন্দের যে কর্মযোগ, এটা আমার মনে হয় অবশ্যই সবাইকার একবার উল্টে পাল্টে দেখা উচিত, কিছুটা পড়া উচিত, ভাবা উচিত। কি করে আমাদের জীবনের কর্ম, যে কর্মে পরিণত বেদান্ত বলা হয়, হাউ উই ক্যান ইউজ কর্মা, ট্রান্সফর্ম আওয়ার কর্মা, আওয়ার লাইফ অফ অ্যাকশন। সেটা কেউ ছাত্র পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, কেউ বিজনেস করছে, যে কোনো কর্ম হতে পারে, বাড়িতে কাজ করছে, তো সে সব রকম কাজ হাউ উই ক্যান ট্রান্সফর্ম ইট, যাতে তাতে টেনশন যাতে না হয়, আমার যেটা বাঞ্ছিত ফল সেটা পাই, এবং আমার আধ্যাত্মিক প্রোগ্রেস হতে পারে। কর্মকে কি করে কর্মযোগে পরিণত করতে হয়। ইনফ্যাক্ট এখানে নিউ ইয়র্কে ছিলেন 60-এর দশকে খুব নামকরা আমেরিকার নভেলিস্ট, তখনকার দিনে সবচেয়ে প্রিয় নভেলিস্ট এখানে, জেডি স্যালিঞ্জার। উনিও স্বামী নিখিলানন্দজির শিষ্য ছিলেন, মন্ত্র শিষ্য ছিলেন। উনি এক জায়গায় লিখেছেন, these two little volumes, Raja Yoga and Karma Yoga, I believe our American youth would do well to carry it around in their pockets. যে এই দুটি ছোট্ট ভলিউম, যে দুটি বই এখান থেকেই পাবলিশড, রাজযোগ এবং কর্মযোগ স্বামীজির, এই দুটি ভলিউম আজ আমাদের আজকের আমেরিকার যুব সমাজ, তখনকার দিনের কথা বলছেন, তারা এটা খুব ভালো করবে যদি তারা নিজের কাছে রাখে, মানে পড়ে, পকেটে নিয়ে ঘুরে এটাকে। পকেটে নিয়ে কতজন ঘুরেছে জানি না, বাট হি স দি ইম্পর্টেন্স অফ ইট, যে এর মধ্যে একটা এমন জিনিস আছে যেটা আমাদের কাজে লাগতে পারে। এক কথায় তাহলে কি এমন জিনিস আছে সেখানে যেটা আমাদের কাজে লাগতে পারে, বিশেষ করে যুব সমাজের কাজে লাগতে পারে। এটা হলো এই দ্য সিক্রেট অফ ওয়ার্ক। কাজ কিভাবে করব, কি অ্যাটিটিউড নিয়ে করব, যাতে আমি আমার কাজের যে কুফল, যেটা টেনশন, কষ্ট, অশান্তি, সেটা না হয়, এবং আমার এতে সব দিকের উন্নতি, আমার ইকোনমিক উন্নতি তো হবেই, কিন্তু মরাল উন্নতি এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমার যাতে হয়। কি করে করব? দ্য আনসার ইজ ওয়ার্ক উইথ ডিট্যাচমেন্ট। যে আমাদের আসল টেনশনটা হয় কি, যে এই সব কাজ আমরা করছি, আমরা ধরেই নিয়েছি এগুলো করে আমি এই জিনিসগুলো পাবো জগতে, আমি এই টাকা পাবো, সম্ভ্রম পাবো, একটা অ্যাচিভমেন্ট হবে, আমার ক্যারিয়ার এইভাবে উঠবে, এইটাই আমার গোল, এটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এগুলো সব হবে, কর্ম করলেই কেউ চাকরি করে তো টাকা পাবেই। অর্জুন যখন যুদ্ধ করছেন কুরুক্ষেত্রতে, সেই যুদ্ধটাকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি এই কাজটাকে কর্মযোগ হিসেবে করো। তো এখন কর্মযোগ হিসেবে অর্জুন যদি যুদ্ধটা করেন, একটু হ্যাঁ মিউট করলে, যদি যুদ্ধটাকে কর্মযোগ হিসেবে করেন, কর্মযোগের ভাব নিয়ে করেন, তার মানে এই নয় যে অর্জুন যুদ্ধের কোনো ফল পাবেন না, সব ফলই পাবেন তিনি। যুদ্ধ জিতলে রাজ্য তার, যেটা হলো শেষ পর্যন্ত, পাণ্ডবরা যুদ্ধ জিতলেন, তার রাজ্যটাও পেল। কেউ চাকরি করলে সে তার মাইনে পাবে, তার কেউ বিজনেস করলে তার প্রফিট হবে, ক্যারিয়ারে তার প্রমোশন সব হবে। কিন্তু আমি যদি করি যে এই কাজটা আমি করছি, হোয়াট ইজ মাই গোল? মাই গোল ইজ আমি আমার মুক্তি, আমার ঈশ্বর লাভ, ভগবান লাভ, এইটাই আমার উদ্দেশ্য। যেটা ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, গড রিয়েলাইজেশন ইজ দ্য গোল অফ হিউম্যান লাইফ। শেষ পর্যন্ত এটা অনেকে ভাবতে পারে এটা বড় কথা হয়ে গেল, বড় কথা নয়। আমি ধরেই নিচ্ছি যারা সবাই এখানে এসেছেন, সবাইকার কিছু না কিছু একটা স্পিরিচুয়াল ইন্টারেস্ট আছে, নাহলে এরকম প্রোগ্রামে কেন আসবেন? গড রিয়েলাইজেশন, ঈশ্বর লাভ, ভগবান লাভ, যেটার জন্য নরেন্দ্রনাথ ওই কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞেস করছিলেন, যারা তখনকার দিনে ধর্মযাজক, প্রচারক, যে আপনি ঈশ্বরকে দেখেছেন, ভগবানকে দেখেছেন? এই যে ভগবান লাভ,
এই যে এই পার্টিকুলার গোল, ইট ক্যান বি আওয়ার গোল, ইট শুড বি আওয়ার গোল। আমার খুব ভালো লাগে যেটা মহাত্মা গান্ধী বলুন, নেতাজি সুভাষ বোস বলুন, তাদের কিন্তু দে আর ভেরি ডিপলি স্পিরিচুয়াল পিপল। মহাত্মা গান্ধীর একটা কথা আমার খুব ভালো লাগে, ওনাকে উনি বলছেন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কে, হু আর ইউ, লোকে আমাকে অনেক কিছু বলে, কেউ বলে স্বাধীনতা সংগ্রামী, কেউ বলে পলিটিশিয়ান, কেউ বলে সমাজ সেবা করি আমি, সমাজ সোশ্যাল রিফর্মার। তো এই সব তো ঠিকই, এগুলো সবই ঠিক, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, গান্ধীজি বলছেন যে আপনি কে, আই উইল সে আই এম আ সিম্পল ম্যান ইন সার্চ অফ গড। আমি একজন অতি সাধারণ মানুষ, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে পাওয়া। তাহলে দেখুন, এইটা আমরা দেখি তিনি হাজার রকম কর্মে ব্যস্ত, কিন্তু তিনি নিজে ভাবছেন তার গোল, তার উদ্দেশ্য হচ্ছে কিন্তু ঈশ্বর লাভ করা, ভগবান লাভ করা। দিস ইজ সামথিং দ্যাট অল অফ আস ক্যান টেক। এই একটা কথা যে ordinary life, ordinary person can become an extraordinary life, extraordinary person if the goal is extraordinary. আমরা সবাই যারা অধ্যাত্ম পথে এগিয়ে এসেছি, আমরা সবাই সাধারণ মানুষ, কিন্তু জীবনটা অসাধারণ হয়ে গেছে যেহেতু লক্ষ্যটা অসাধারণ। আমি সাধারণ মানুষ, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে ভগবান লাভ করা। এটা ফেসবুকে দেওয়ার জন্য নয়, ফেসবুক স্ট্যাটাস যে আমি এখন ভগবান লাভ করতে চাই, আমি ভগবানের দিকে এগিয়ে চলেছি, ওসব বলার দরকার নেই। একদম যত গুপ্ত তত পোক্ত, যত নিজের মধ্যে থাকবে তত ভালো। কিন্তু তার প্রথম এফেক্ট হবে আমাদের কর্মের ওপরে। আমরা মনে মনে তখন ভাববো, এই যে কাজগুলো করছি, স্কুলে কি কলেজে পড়ছি, কিংবা পড়াচ্ছি, কিংবা বিজনেস করছি, কি যাই করছি, কিংবা বাড়ির কাজ করছি, এই সবই হচ্ছে ঈশ্বরের আরাধনা। আমি এখানে আমার প্রভু, সেটা শ্রীরামকৃষ্ণ, রাম, কৃষ্ণ, কালী, যাই বলি, যেমন ভাবে আমি ভাবি, যে কোনো ধর্মতে হতে পারে, কিন্তু আই অ্যাম ডুইং এভরিথিং অ্যাজ আ ওয়ার্শিপ অফ মাই লর্ড। তাহলে আমার উদ্দেশ্যটা কিন্তু সেই ঈশ্বরের পুজো হয়ে গেল। সেটা আমি চাকরি করছি, পড়াশোনা করছি, সবটাই হবে, কিন্তু সেখানে এটা একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস হয়ে গেল। এবার আমার ফলটা কি? পুজো করছি, আমার ফলটা হবে যে আমি ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি আর ঈশ্বর লাভ করব, এটাই আমার উদ্দেশ্য। আমার নজরটা তখন যে ক্যারিয়ারে কতটা এগোলাম, টাকা পয়সা কতটা পেলাম, লোকে আমাকে মানছে কি মানছে না, আমার কতটা পাওয়ার হলো, অ্যাচিভমেন্ট হলো, সেই দিকে আর নজর থাকবে না। যখন ওগুলো সবই আসবে, কিন্তু সেদিকে নজর থাকবে না। সো দিস ওয়ার্ক উইথ ডিট্যাচমেন্ট। আমি এই জিনিসগুলো চাই না, কাজটা আমি করছি, এটা আমার সাধনা হিসেবে। প্রশ্ন হতে পারে, যদি এগুলো চাই না তাহলে কাজটা করছোই বা কেন বাবা? তো তখন জবাবটা হচ্ছে যে আমি ঈশ্বর লাভ করার জন্য করছি, ভগবান লাভ করার জন্য করছি। আর এটা শুধু কচিত একজন অর্জুনের জন্য নয় এই অ্যাডভাইস, কচিত একজন নরেন্দ্রনাথের জন্য নয় এই প্র্যাকটিস, কিন্তু সবাই যারা মহাপুরুষ, সেই গান্ধীজি, সুভাষ বাবু, এরাও করেছেন এইভাবে, আমিও এইভাবে করছি আমার জীবনযাপন। সো দিস ইজ ওয়ান গ্রেট লার্নিং ফ্রম স্বামী বিবেকানন্দ, ফ্রম বেদান্ত, কর্মযোগের দিকটা, যে বাই ডুইং ওয়ার্ক উইদাউট অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্টস, উইদাউট সিকিং দ্য রেজাল্টস, অ্যাজ আ ওয়ার্শিপ অফ গড, এইভাবে কর্মের সব সুফলটা পাওয়া যাবে, কুফলটা এড়ানো যাবে, মনে শান্তি আর আনন্দ পাবো, আর জীবনও অনেক বেশি উন্নত হবে, যা হতে পারতো তার থেকে অনেক বেশি হবে। আমি যদি টাকার জন্যই না করি, টাকা পাচ্ছি, কিন্তু ওইটা যদি আমার জীবনের উদ্দেশ্য না হয়, তাহলে কি আমি এই রেসে পিছিয়ে পড়বো না? আপাতত দিক থেকে মনে হতে পারে পিছিয়ে পড়তে পারে কেউ, অনেকে হয়তো পিছিয়ে পড়বে না, যেমন চলছিল জীবন তেমনই চলবে, বরং অনেক শান্তির সঙ্গে চলবে। কিন্তু একটা কথা আছে, র্যাট রেস, ইফ ইউ উইন দ্য র্যাট রেস, ইউ আর স্টিল আ র্যাট। তো অতএব আমি র্যাট রেসের মধ্যে নেই, আপাতত ভাবে আছি, সব কাজই করছি, কিন্তু আমার উদ্দেশ্য ওখানে। এর অনেক গভীর এফেক্ট আছে কর্মকে যদি আমরা কর্মযোগে পরিণত করি। দ্বিতীয় হচ্ছে রাজযোগ, ধ্যানের কথা। এখন রাজযোগে যদি কথাটা এক কথায় বলতে হয়, তাহলে কনসেন্ট্রেশন নট ডিস্ট্রাকশন, কনসেন্ট্রেশন নট ডিস্ট্রাকশন, এই এক কথা। ডিস্ট্রাকশন আর কনসেন্ট্রেশন কি? স্বামী বিবেকানন্দ কনসেন্ট্রেশন, একাগ্রতা, মনোসংযোগের উপরে
মনোযোগের উপরে খুব জোর দিয়েছেন। ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এ গ্রেট ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। স্বামীজির অস্বাভাবিক মনোযোগ, কনসেন্ট্রেশনের পাওয়ারের বিষয়ে আমরা পড়ি, কি করে সেই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পুরোটাই প্রায় পড়ে ফেলেছেন। যা যা পড়তেন তা সব মনে রাখতে পারতেন। যখন একটা কাজ করছেন, কি একটা বই পড়ছেন, ধ্যান করছেন না, একটা কাজ করছেন, বই পড়ছেন, তখন এত মনোযোগ দিয়ে করতেন যে আশেপাশে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারতেন না। আর ধ্যান তো করছেন, দেখা গেছে কাশীপুরে বসে ধ্যান করছেন, এমন ভাবে মগ্ন হয়ে গেছেন ধ্যান করতে গিয়ে যে মুখটা, ওই যে এতগুলো মশা বসেছে, মুখটা যেন কালো হয়ে গেছে মশাতে। উনি উনি বোধই করতে পারছেন না। বোধ টের পাবেন যে ধ্যান থেকে বেরিয়ে আসবেন, তখন সঙ্গে সঙ্গে সেই মশার কামড়ের জ্বালাটা পাবেন। কিন্তু ধ্যানের সময় এত একাগ্রতা, হ্যাঁ এটা একটু মিউট করতে হবে, হ্যাঁ, ধ্যানের সময় এত একাগ্রতা যে উনি কোনো বোধই নেই। আমাদের একটা মশা এলে আমাদের ধ্যান করতে পারি না। তো কিন্তু স্বামীজি সেই ট্রেমেন্ডাস কনসেন্ট্রেশন। আর আমরা দেখি যেখানে যে সাকসেসফুল হয়েছে, যেখানে সেটা স্বামীজির কথাই বলা হোক কিংবা একজন সায়েন্টিস্ট, স্বামীজির এখানে পরিচয় হয়েছিল টেসলার সঙ্গে। পরে স্বামী অভেদানন্দ যে নিউ ইয়র্কে এসেছিলেন, তার স্মৃতিকথায় পাওয়া যায় তিনি এখানে সায়েন্টিস্ট ছিলেন, ওনার নাম কি, টমাস এডিসন। এডিসনের সঙ্গে পরিচয় হয়েছিল। এই সায়েন্টিস্ট, যে আর্টিস্ট, যে রাইটার, সবাইকার কিন্তু যারা বড় কাজ করেছেন তাদের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে কনসেন্ট্রেশন, একাগ্রতা। যে কাজটা করতেন বাকি সবকিছু বাদ দিয়ে ফোকাসিং অন দ্যাট। আজকের যুগে there is a crisis of attention. There is a crisis of attention partly because of এই টেকনোলজি। এটা দারুণ টেকনোলজি, যার জন্য আমরা এখন কথা বলতে পারছি এখন, কিন্তু একে অপরকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি। কিন্তু এর একটা কুফল হচ্ছে যে আমরা we are continuously engaged with this. এই যে পকেটে ফোন আর সারাক্ষণ কথা তো বলে না আজকাল বেশি, ওই টেক্সট করা আর সোশ্যাল মিডিয়াতে ওই সারাক্ষণ আপলোড করা আর দেখা, এই নিয়ে কেউ কেউ বলছে আমেরিকাতে অন্তত an adult spends around 30% of their waking hour on the phone. এটা কি সাংঘাতিক কথা যে আমাদের সারাদিনের যেটা ওয়েকিং আওয়ার্স এর মধ্যে তার 1/3 চলে যাচ্ছে ফোনের মধ্যে। তা তো কোনো ভালো কাজ করা, কোনো জীবনে প্রোগ্রেস করার তো সময়ই থাকলো না তাহলে আর। সো এইখানে অ্যাটেনশন খুব কমে গেছে মানুষের। এটা সব জায়গা থেকে রিপোর্ট আসছে। টিচাররা বলছেন যে নতুন প্রজন্ম যারা ছাত্রছাত্রী, ছোট ছেলেমেয়েরা তারা স্কুলে আসছে, বেশিক্ষণ মন দিতে পারে না। যে কোনো একটা ক্লাসে আগে আমরা অন্তত এক্সপেক্ট করতাম আধ ঘন্টা তো অন্তত শুনবে 40 মিনিটের মধ্যে, এখন হয়তো বড় জোর 5 মিনিট 10 মিনিটের পরেই অস্থির হয়ে যাচ্ছে। আমি এখানেও দেখেছি আমেরিকাতে খুব ইন্টেলিজেন্ট ছেলে মেয়ে, যারা ভারতীয় হতে পারে, এশিয়ান, চাইনিজ কিংবা অন্যান্য আমেরিকান যারা মানে হোয়াইট, যে কোনো কমিউনিটির হোক, খুব ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, কিন্তু একটা অদ্ভুত রকমের ছটপটে ভাব। বেশিক্ষণের জন্য ওরা চুপচাপ বসে থাকতে পারে না, জানো। তো দিস ইজ আ গ্রেট লস। যে কোনো বড় কাজ করতে গেলে কনসেন্ট্রেশন দরকার। এখন পজিটিভ সাইকোলজিতে অনেক কাজ হচ্ছে। মিহাই চিকজেনমিহাইয়ের বই আছে ফ্লো, তারপরে রিসেন্টলি ড্যানিয়েল গোলেম্যান বই লিখেছেন ফোকাস, আরো অনেকগুলো বই লেখা হয়েছে এই নিয়ে। এই কনসেন্ট্রেশন, অ্যাটেনশন নিয়ে এখন বেশ কিছু গবেষণা, বেশ ভালো বই আর ভালো কাজ হচ্ছে। দেখা যাচ্ছে যে অ্যাটেনশনের কত সুফল আর ডিস্ট্রাকশন, ল্যাক অফ অ্যাটেনশনের কত কুফল। একজন আমাকে বলল যে আমরা যদি নতুন প্রজন্মকে জিজ্ঞেস করি, তারা কিন্তু আমি যে মনোযোগ দিচ্ছি না, আমি একটা অ্যাটেনশন কনসেন্ট্রেশন নেই, এটাকে খারাপ ভাবে দেখে না, যেন একটা আমার রাইট, আমি মনোযোগ দেবো কেন, আমি এটা কিছুক্ষণ 2 মিনিট দেখবো, ওটা 3 মিনিট দেখবো, তারপর 5 মিনিট গল্প করব, আবার একটা কিছু দেখবো, আবার 2 মিনিট পড়াশোনা করবো, এইভাবেই থাকবো, অসুবিধা কি আছে? অসুবিধা এই আছে, এখন এই মডার্ন পজিটিভ সাইকোলজি দেখাচ্ছে যে আমরা যত ডিস্ট্রাক্টেড হই, একটা কাজ ধরে না রেখে 10টা জিনিস পরপর করে যাচ্ছি, যখন যেমন মন চাইছে তখন তেমন করছি, তাতে কুফল এই হয়, একটা হচ্ছে যে মনের শান্তি থাকে না। আমি তো মনের আনন্দের জন্যই এখন 2 মিনিট এটা দেখলাম, 5 মিনিট ওটা দেখলাম,
আরেকটা কিছু গল্প করলাম কারোর সঙ্গে, পরপর পরপর বিভিন্ন রকম কাজ করে যাচ্ছি কিসে, যে আমার ভালো লাগবে বলে। আপাতত মনে হচ্ছে বেশ কেটে যাচ্ছে, কিন্তু সবাইকার অভিজ্ঞতা এটা যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম করার পরে কেউ শান্তির অনুভব করছে, আনন্দের অনুভব করছে, না মনে একটা গ্লানি, একটা বিশেষ রকমের গ্লানি, একটা ডিসটেস্ট, একটা ডিসগাস্ট এসে গেল যে কিভাবে আমি জীবনটাকে কাটাচ্ছি, এইটা এসে যায়। আমরা একটা বইয়ের উদাহরণ দিই, সেটা ইন্টারনেটেও তার এক্সাম্পল ইউ ক্যান এক্সটেন্ড। আমার যদি এখন 10টা বই আছে, আমি 1 ঘন্টা ধরে এই বইটা 5 মিনিট, ওই বইটা 3 মিনিট, এইভাবে 1 ঘন্টা কাটিয়ে দিলাম। শেষে কি আমার লাভ হলো আর আনন্দই বা হলো কি? হবে না। একটা বইয়ের মধ্যে যা পছন্দ হয়েছে সেটার মধ্যে যদি 1 ঘন্টা ডুবে থাকতাম, তারপরে যখন বেরিয়ে এলাম, তার কিন্তু মনের একটা শান্তি, একটা স্থিরতা, একটা আনন্দের ভাব থাকতো মনের মধ্যে। সো মাই পয়েন্ট হিয়ার ইজ, কনসেন্ট্রেশনের থেকে আনন্দ হয়, হ্যাপিনেস হয়, আর ডিস্ট্রাকশন থেকে আনহ্যাপিনেস হয়, স্ট্রেস হয়। So this is the finding of positive psychologists today. যে এইভাবে যে আমি সময়টা কাটাচ্ছি উইদাউট কনসেন্ট্রেশন, মনোযোগ ছাড়া কাটাচ্ছি, তাতে কিন্তু সুখ হয় না, মন ভালো থাকে না, তাতে দ্য রেজাল্ট ইজ টায়ার্ডনেস এসে যায় মনে, গ্লানি এসে যায়, এবং কাইন্ড অফ রেস্টলেসনেস। আরো মারাত্মক, মনোযোগের হ্যাবিটটা চলে যায়। তখন অমনোযোগ হওয়া, ডিস্ট্রাক্টেড হওয়া, রেস্টলেস হওয়াটাই হ্যাবিট হয়ে যায়। এটা অনেক ইয়াং ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। ঠিক সেই একই জিনিস তাহলে আমি দেখেছি যারা ইন্টারনেটে দেখছেন, টুইটারে একটাকেই ভালো করে দেখো, 0.5 ঘন্টা দেখো, 1 ঘন্টা দেখো, একটা বক্তৃতা হোক, একটা সিনেমা হোক, যাই হোক, এখন তাও করছে না। কিন্তু এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই 2 মিনিট এটা, 5 মিনিট ওটা, 6 মিনিট এটা, এইভাবে কেটে যাচ্ছে সময়, তাদের অনলাইন সময়। So this is very damaging. These two things, মনের শান্তি আনন্দের জন্য, হ্যাপিনেসের জন্য মনোযোগ দরকার, কনসেন্ট্রেশন ইজ ইম্পর্টেন্ট। একটি জিনিস ভোগ করতে গেলেও আমি সুন্দর ছবি দেখতে চাই, এখানে মিউজিয়ামে গিয়ে মনোযোগ দিয়ে দেখতে হবে। একটি গান শুনতে চাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। একটি বক্তৃতার আনন্দ এবং তার সুফল আমি পেতে চাই, মনোযোগ দিয়ে করতে হবে। So to get benefit from anything, concentration is necessary. To achieve anything great, concentration is necessary. আর সর্বোপরি শান্তি এবং আনন্দের জন্য কনসেন্ট্রেশন দরকার। আমার খুব ভালো লাগলো, রিসেন্টলি পড়ছিলাম, সিমন ওয়াইল, ওয়েটিং ফর গড একটি বই আছে। তিনি দার্শনিক ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ফরাসি। তিনি খুব আধ্যাত্মিক ছিলেন। তিনি ওই জায়গায় লিখছেন যে স্কুলের পড়াশোনাটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল প্র্যাকটিস। অবাক লাগে, স্পিরিচুয়াল প্র্যাকটিস কারণ স্কুলের যে পড়াশোনা, তো নিজের সাবজেক্ট পড়ছো স্কুলে, ইটস এন ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল প্র্যাকটিস। বলছেন কেন? সেইখানে যে মন দিয়ে পড়াশোনা করে একটা সাবজেক্ট, অনেকক্ষণ ধরে টানা ধরে বসে থাকে, it develops the power of concentration which is essential in prayer and meditation. পরবর্তীকালে যে আমি প্রার্থনা এবং ধ্যানের কথা বলেননি, প্রার্থনার কথা বলেছেন, তো সেইখানে যে মনোযোগ দরকার, সেটা কিন্তু এই ছোটবেলায় মন দিয়ে পড়াশোনা করলে যে পাওয়ার একটা ডেভেলপ করে, সেটাই কাজে লাগে পরবর্তীকালে। তো বলছেন স্কুল স্টাডিজ আর ভেরি ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল ডিসিপ্লিন, আধ্যাত্মিকতার জন্য। এবং বলছেন যে সাবজেক্টটা ভালো লাগে না, সেটাকে যদি মন দিয়ে করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইভেন বেটার প্র্যাকটিস। তার কারণটা হচ্ছে, ভালো না লাগা তো সেটা আমার অসুবিধা। প্রত্যেকটা সাবজেক্ট আছে যেটা ফ্যান আছে, যে কোনো সাবজেক্ট আমার হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু এই সাবজেক্ট আমার অন্য কারোর খুব ইন্টারেস্টিং লাগে। এই যে এটাকে হ্যাঁ, সকলকে অনুরোধ করছি আপনারা মাইক্রোফোনটা মিউট করবেন। হ্যাঁ, হয়েছে। তো যে কোনো সাবজেক্ট দেখবেন, সেই সাবজেক্ট এমন লোক পেয়ে যাবেন যারা সেই সাবজেক্টটাকে ভালোবাসে। আমরা হয়তো সংস্কৃত ব্যাকরণ ভালো লাগে না, বোরিং লাগে, কিন্তু যে সংস্কৃত পণ্ডিত, তার কাছে ওই রকম সুন্দর সাবজেক্ট ছাড়া আর হয় না, তারা তাতেই মেতে আছে। অতএব সাবজেক্ট ভালো লাগা এটা মনের ব্যাপার। প্রত্যেকটা সাবজেক্টই ভালো। যে সাবজেক্ট আমার পছন্দের নয় সেটাও ভালো,
সেটাকে মন দিয়ে করলে কিন্তু কনসেন্ট্রেশন খুব ভালো, কনসেন্ট্রেশনের পাওয়ার খুব ডেভেলপ করে। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। আমরা রাজযোগ আমাদের এই কনসেন্ট্রেশন পাওয়ার ডেভেলপ করার বিষয়ে বলা হয়। এবার শেষে আসি আমি আমাদের যেটা মূল বক্তব্যের কথা, এই হ্যাঁ, যেটি হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যোগ প্রত্যেক বেদান্তের ধারাতেই আছে, কিন্তু অদ্বৈত বেদান্ততে প্রাধান্য হচ্ছে জ্ঞান যোগের। এইটি আমার বিশেষ করে খুব ভালো লাগে। আমার ছোটবেলাও খুব ভালো লাগতো শুনতে সেই দিলীপ কুমার রায়ের গলাতে ওই চিদানন্দ রূপ শিবোহম, শঙ্করাচার্যের নির্বাণ শতকম। প্রথম কথা এইটা যে আমাদের আসল সত্তা হচ্ছে দিব্য, দ্যাট উই আর ডিভাইন। আমি কে? যে আমি শরীর নই, মন নই, আমি চৈতন্য, আমি দ্রষ্টা চৈতন্য। এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগতো ছোটবেলায় পড়তে আর শুনতে এই গান থেকে, চিদানন্দ রূপ শিবোহম। আর বেদান্তের আরেকটা দিক আমার খুব ভালো লাগতো, যে একত্বের দিকটা। যে আমরা সবাই মনে হচ্ছে আমরা অনেকে এখানে যেমন বলছে 170-এর উপরে লোক আছে, ঠিকই এতজন আমরা, কিন্তু বেদান্ত বলছে একটা গভীর স্তরে, সূক্ষ্ম স্তরে গেলে দেখা যাবে আমরা সবাই এক। এটা কোনো রেটরিক নয়, এটা কোনো একটা একটা কোনো স্লোগান নয় যে আমরা সবাই এক। অ্যাকচুয়ালি এক। ফিজিক্যালি আমরা এক নই, মানসিক দিক থেকে আমরা এক নই, সবাই অনেক বিভিন্ন, আমাদের অনেক রকম পার্সোনালিটি আছে, কিন্তু শরীর মনের পারে চৈতন্য। আমাদের চৈতন্য বলবো না, আমরাই চৈতন্য। আর সেই চৈতন্য কিন্তু এক, চৈতন্য কনসিয়াসনেস সেটা এক। আর এই জিনিসটা যেটা বোঝা যায় এবং ধরা যায়, অভিজ্ঞতা করা যায়, অনুভব করা যায়, আর খুব একটা শক্তও নয়। যে এই সব জিনিসগুলো আমি যখন পড়তাম আর শুনতাম আমার খুব ভালো লাগতো। তো অদ্বৈত বেদান্তের একটা বিশেষ, আমার কাছে একটা বিশেষ স্থান আছে। অদ্বৈত বেদান্ত বলে যে স্বামী বিবেকানন্দের কথাতে দুটি দিক, the divinity of the human soul and the oneness of all existence। যে আমরা শরীর নই, মন নই, আমরা সেই সচ্চিদানন্দ সাক্ষী স্বরূপ, এবং the oneness of all existence, আমরা সবাই এক। এই ওয়াননেস থেকে অনেক কিছু আসে, যেমন এথিক্স, যে আমি ভালো কেন হব, আমি সত্যবাদী কেন হব, আমি নন ভায়োলেন্ট কেন হব, আমি মানুষের সেবা করব কেন, আমি শুধু আমি আর আমার নিয়ে মেতে থাকতে পারি, যে না, আমি আর আমার মানে এই ছোট শরীর, একটা ব্যক্তিত্ব, এটা নিয়ে মেতে থাকলে হবে কি, আমি একটা অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে আমি ভ্রমে আছি, আমি একটা আই এম লিভিং ইন আ ফলস কনস্ট্রাক্ট অফ মাই ওন। আমি এই আলাদা পার্সোনালিটি, এটা তো সত্য নয়, এর আরো গভীরে আছে একত্ব। তো if I live in that একত্ব, in that oneness, then I'm living in truth। সেটাই হচ্ছে আমাদের ব্রহ্মস্বরূপ। অদ্বৈত বেদান্ত বলে যে সেই একত্বটা জানা আর অনুভব করা, এর জন্য অনেক মেথড আছে। আমাদের অদ্বৈত বেদান্তের মেথড হচ্ছে যে প্রথমে এই উপনিষদ, গীতা, বিভিন্ন যে অদ্বৈত বেদান্তের প্রকরণ গ্রন্থ আছে, এগুলোর অধ্যয়ন করা, শোনা, শ্রবণ, এবং শুনে কি বলছে এটা বোঝা গেল। এরপরে আমাদের অনেক সন্দেহ হতে পারে, আচ্ছা আমি শরীর নয়, এটা মানে কি, তো শরীর আছে, কিন্তু আমি যে শরীর নয়, তাহলে আমি আর শরীর দুটো কি আলাদা জিনিস, এটা কি করে বুঝতে পারবো? তারপরে আমরা সব ভিন্ন, এটা এক কি করে হলো? ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা বলা হচ্ছে, জগৎটা মিথ্যা কেন মনে করব আমি? তো এই অনেক রকম প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের যুক্তিসঙ্গত ভাবে আলোচনা করা, জবাব পাওয়া টু আওয়ার স্যাটিসফ্যাকশন, সেটা দ্বিতীয় স্টেজ, তাকে বলা হয় মনন। এবং এই শ্রবণ মনন করার পরে একটি জ্ঞান উৎপন্ন হয় আমাদের মনে, একটা ধারণা পরিষ্কার হয়। এই ধারণাটাকে নিয়েই ডুবে থাকা কিছুক্ষণের জন্য, এটাই হচ্ছে অদ্বৈত বেদান্তের একটা বিশেষ রকমের ধ্যান আছে, তাকে নিদিধ্যাসন বলে। সব ধ্যান তো অনেক রকমের হয়, কিন্তু অদ্বৈত বেদান্তের ধ্যানটা হচ্ছে এইটা, যে শ্রবণ এবং মননের পরে যে জ্ঞানটি আমাদের পরিষ্কার হলো, ধারণাটি পরিষ্কার হলো যে আমি চৈতন্য, এই জগৎটা এই চৈতন্যের মধ্যেই উদ্ভাসিত, প্রকাশিত, তো আমরা এক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এক। এইটাকে নিয়ে থাকা কিছুক্ষণ, এটাকে নিদিধ্যাসন বলে। এটা করতে করতে হবে কি, তখন দিস শিফট উইল হ্যাপেন। বাইরের জগতে কিছু পাল্টাবে না, এই যেমন আছে তেমনই, এই শরীরটাও তেমন থাকবে, আমার জীবনটাও বাইরের থেকে একই রকম থাকবে,
ভেতরে কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে। যে আমি নিজেকে ভাবতাম আমি এই মানুষটা সর্বপ্রিয়ানন্দ, ওই অমুক সময় জন্ম হয়েছিল, আর একটা সময় মারা যাব, আর এই আমার এই হচ্ছে আমি এইটুকু এই শরীরটা, এর মধ্যে যা চিন্তা ভাবনা আবেগ আসছে এটাই হচ্ছে আমার সব সর্বস্ব। আমার যেটুকু স্মৃতি আছে এই হচ্ছে এই পার্সোনালিটিটাই আমি, এবং বাইরের সবটা হচ্ছে আমার থেকে আলাদা একটা জগৎ। এটা পুরোপুরি পাল্টে যাবে। তখন পরিষ্কার বোঝা যাবে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমি এক চেতন, তার মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিভাসিত হচ্ছে, এটা আমার থেকে আলাদা কিছু নয়। স্বপ্নতে যেমন একটা জগৎ দেখি আমরা, ঠিক তেমনই স্বপ্নতে তো স্বপ্নের যে মন যে স্বপ্ন দেখছে তার মধ্যে একটা জগৎ কল্পনা করছে স্বপ্নতে, ঠিক সেটা উদাহরণ। ঠিক তেমনই এই এখনই এই আমরা যে চেতন, যার জন্য আমরা দেখতে শুনতে পাচ্ছি, এই চেতন এর মধ্যেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ভাসিত হচ্ছে। অতএব এই চেতন থেকে আলাদা নয় আমাদের জগৎটা, আর আমি এই দুটো আলাদা নয়। আমি এই জগৎ রূপে নিজেকে দেখছি আমি। অতএব তাহলে আমি আর এই জগৎ এক। কিন্তু এখান থেকে এথিক্স আসছে যে আমি কেন মানুষের ক্ষতি করব না, সে মানুষটা তো আমি তাকে ক্ষতি করা মানে একটা গভীর স্তরে ইন এ ডিপ সেন্স আই এম হার্মিং মাইসেলফ। যদি সেলফিশনেসই হতে হয় তাহলে লেট আস বি এনলাইটেন্ড সেলফিশনেস উইথ এ ক্যাপিটাল এস, যেটা অন্যদের থেকে আলাদা নয়, এ একটা ওয়ান সেলফ অফ অল বিইংস। সংস্কৃততে বলে একাত্মা, উই আর অল ওয়ান সেলফ। এইটা অদ্বৈত বেদান্তের টিচিং। Based on this one self comes ethics. এটা যদি সত্যি সত্যি আমি বিশ্বাস করি, then my life will be ethical. Based on this one self, ঠাকুরের শিবজ্ঞানে জীব সেবা, এই যে মানুষের সেবা করছি আমি, এটা পুজো। আমরা কর্মযোগে বললাম এটা পুজো, এটা ঈশ্বরের পুজো। কি করে ঈশ্বরের পুজো হতো? এটা মানুষ, একটা রুগীকে মেডিসিন দিলাম, সে তো রুগী মানুষ, মেডিসিন দিচ্ছি, এর থেকে আর ঈশ্বর এইসব বলা কি দরকার? কিন্তু আমি যদি সেই এক চেতন, তার মধ্যেই সেই রুগী দেখা দিচ্ছে, তাহলে কিন্তু সেই চেতনটা তো ঈশ্বর। তো সে তিনি রোগী রূপে দেখা দিচ্ছেন, তিনি যে বুভুক্ষু মানুষ তার রূপে সেই রূপে দেখা দিচ্ছেন, যে বন্যা পীড়িত মানুষ সেই রূপে দেখা দিচ্ছেন, যে যে দুঃখে ডুবে আছে, কষ্টে আছে সে মানুষ, সেই কিন্তু সেই একই চৈতন্য এই রূপে দেখা দিচ্ছে। তাকে সাহায্য করা, তার সেবা করা, সাহায্যও নয় সেবা করা, এটা কিন্তু আমার সেই চৈতন্যেরই আরাধনা হয়ে যাচ্ছে, ঈশ্বরেরই আরাধনা হয়ে যাচ্ছে, শিবজ্ঞানের জীব সেবা হয়ে যাচ্ছে। এই অদ্বৈত বেদান্তের ওপরই ভিত্তি করা শিবজ্ঞানের জীব সেবা, এই অদ্বৈত বেদান্তের ওপরই ভিত্তি করা ঠাকুরের এবং স্বামীজির সর্বধর্ম সমন্বয়। যে যারা অদ্বৈততে বিশ্বাস করেও না, কিন্তু তারা কে দ্বৈতবাদী, কেউ হিন্দু, মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বিভিন্ন ইহুদি, বিভিন্ন ধর্মের মানুষ নিজের একে অপরের সঙ্গে লড়াই করছে, কোনো দরকার নেই। যেহেতু অদ্বৈত বেদান্ত দেখায় এক তত্ত্ব, সেটাই এত রূপে দেখা দিচ্ছে। লড়াই কিসের জন্য? কার সঙ্গে কে লড়াই করবে, কার জন্য? যে আমার দেবতা আর তোমার দেবতা, এই কথাটাই আমূল ভুল। দেবতা তো দুটো হয় না, একটাই হয়। সব ধর্মেরই শিক্ষা সেটা। আর এখানে অদ্বৈত বেদান্তের এক পা এগিয়ে গিয়ে বলছেন সেই দেবতা বাইরে নেই, সেটা তোমার ভেতরে আছে, সবাইকার মধ্যে আছে, এবং তোমার ভেতরে আছে, এবং তুমি সেটা, তোমার দেবতা তুমি এক জিনিস, ইউর রিয়েল নেচার, নট অ্যাজ দিস পার্সন। অফ কোর্স ভগবান আর এই ছোট পার্সোনালিটি কখনো এক হতে পারেন না, কিন্তু এই ছোট পার্সোনালিটি শেষ পর্যন্ত ছোট পার্সোনালিটি নয়, এটা এক অনন্ত অস্তিত্ব, চৈতন্য এবং আনন্দ, সচ্চিদানন্দ। সেইখানে ঈশ্বর আর জীব এক হয়ে যাচ্ছে। এই তো চলতেই পারে, কিন্তু সময় ফুরিয়ে এসেছে। অতএব আমার মনে হয় অনেকের প্রশ্ন উত্তর থাকবে, অনেক প্রশ্ন থাকবে, প্রশ্ন উত্তরে আমরা মনে হয় প্রবেশ করাটা খুব ভালো হবে। প্রশ্ন পরিচালনা কে করবেন? হ্যাঁ মহারাজ, আমরা তাহলে এবার প্রশ্ন উত্তর নেব। রেজ হ্যান্ড অনেকেই করেছেন, আমি এক এক করে যারা রেজ হ্যান্ড করেছেন তাদের এক এক করে বেশ, আমি সিরিয়ালি মহারাজ নামটা ডাকছি, তারপরেই আমরা আপনারা নিজেদের এক এক করে যার নাম বলবো তাদের মাইকটা আনমিউট করবেন এবং তারপর আমরা প্রশ্নগুলো নেব। সৌমিতা নায়েক। হ্যাঁ, নমস্কার, প্রণাম মহারাজ। প্রণাম। আমি যে সৌমিতা নায়েক কামারপুকুর থেকে বলছি। মহারাজ, আমার হচ্ছে একটা প্রশ্ন, যে
আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউথদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে ভ্যালু সিস্টেমটা খুবই মানে লো, মানে দেখা স্পেশালি কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে তাদের মধ্যে সমস্ত কিছুই হারিয়ে যাচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি সাইকোলজি বা পজিটিভ সাইকোলজি বলি, তো ওখান থেকে স্পিরিচুয়ালিটি কিভাবে এটাকে মানে ডেভেলপ করবে যদি একটু বলেন আর কি। ইউ আর রাইট, দ্যাট ইজ ট্রু। আমাদের ভ্যালু সিস্টেমের একটা বিরাট পরিবর্তন আসছে, আর তার অনেক দিকটাই কিন্তু অবনতির দিকে। কিছু ভালো দিকও আছে, কিন্তু অনেক দিকটা অবনতির দিকে আসছে। সেটা আমরা একদিকে বলতে পারি পাশ্চাত্যের ইনফ্লুয়েন্স, কিন্তু এখন সেটা গ্লোবালাইজড কালচার হয়ে গেছে। সেটা শুধু যে আমেরিকার থেকে আসছে তা নয়, সব জায়গায়, ইউরোপেও তাই, জাপানেও তাই, আর ইন্ডিয়াতেও তাই। এখন একই রকম ভ্যালু সিস্টেম, একই রকম কালচার দেখবেন। ওই ইন্টারনেটের জন্যই আর বিশেষ করে সবাই একই জিনিস দেখছে, একই গান শুনছে, একই সিনেমা দেখছে, একই জিনিসের একটা নকল করে যাচ্ছে সবাই সারা পৃথিবীতে। তার জন্য এই এফেক্টটা হচ্ছে। আম, এর জবাবে আমি এটুকুই বলবো, when you want to transfer these ideas to somebody, young people, তো সেখানে you have to show it in such a way that যে ওদের এখনই কি লাভ হবে। সো যে জিনিস, যার জন্য আমি প্রথমে আরম্ভ করলাম আমার ছোটবেলাকার অভিজ্ঞতা দিয়ে, যখন মঠে যেতাম এবং বেদান্তের বই পড়তাম, বাড়িতে স্বামীজির বই পড়তাম, আমার ভালো লাগতো, আমার আনন্দ পেতাম। আর এটা একটা জীবনের আদর্শ বলে আমার মনে হতো, যে এইভাবে যদি জীবনযাপন করতে পারি খুব ভালো হবে। তাহলে এই ভাবটা, এটা কিন্তু ইয়াং ছেলের মধ্যে সবসময় আছে। ওয়ান অ্যাডভান্টেজ অফ ইউথ ইজ আইডিয়ালিস্টিক। তারা একটি আদর্শ চায়, হয়তো ওপেনলি খুঁজছে না, এখন মেতে আছে তার সোশ্যাল মিডিয়া নিয়ে, মোবাইল নিয়ে, বাট there is always a desire for a higher life, a better life. অনেক সময় বয়স্কদের, বৃদ্ধদের আর ক্লান্তির জন্য কোনো উৎসাহ থাকে না। The young people are full of enthusiasm. আমি তো দেখি যে কিছুটা স্যাটিসফাইড হয়ে গেলে, বিশেষ করে আমেরিকাতে, এখানে আমি দেখি প্রায় প্রতিদিনই ভারতীয় যারা ইয়াংস্টার্স, ছেলে মেয়েরা, তারা ভালো, রীতিমতো ভালো পড়াশোনা করে এখানে একটা সুযোগ পেয়েছে, এখানে কোথাও একটা ইউনিভার্সিটিতে হয় মাস্টার্স করছে, নাহলে পিএইচডি করছে, নাহলে কোনো বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেছে, অনেক টাকা রোজগার করছে, ইয়াং পার্সন, আনম্যারিড এখনো। তো তারা এখন, তাদের মনে একটা প্রশ্ন জেগেছে যে আমি তো দেখতে পাচ্ছি যা চেয়েছিলাম মোটামুটি পেয়ে গেছি। দেখুন, যখন চাইছি একটা জিনিস, তখন ওই নিয়ে মেতে থাকে মানুষ। আমি আমেরিকায় যাব, কি কোনো বিদেশে যাব, ওখানে পড়াশোনা করব, কিংবা একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করব, তো এইটা নিয়ে মেতে থাকে। কিন্তু যখন পেয়ে গেছি, যখন যা চাইছি সবই পেয়ে গেছি, তখন কিন্তু কেমন একটা এমটিনেস মনে হচ্ছে। এই মানে মেটেরিয়াল জগতে যদি চাহিদা থাকে, তার আমি বলি যে দুটোই পরিণতি, একটু নেগেটিভ কথা, দুটোই পরিণতি। একটা হচ্ছে হয় ফ্রাস্ট্রেশন, এই যে যদি না পাই তাহলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, আর যদি পেয়ে যাই তাহলে হয়ে যাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অতৃপ্তিকরক। এই জগৎটার মধ্যে তৃপ্তি নেই। সবকিছু পেয়ে গেলে তখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে অনেক কিছু চাই, পেলাম না, ফ্রাস্ট্রেশন। দুটোই তো নেগেটিভ। তো মানুষ যখন এটা দেখছে, তখন একটা, সেই সময় যখন তারা ধ্যানের কথা, অনেকে মেডিটেশন ক্যাম্পে যায়, বেদান্তের কথা শোনে, অনেকে বুদ্ধিজমে অ্যাট্রাক্টেড হচ্ছে। ওয়াই? দে ওয়ান্ট আ হায়ার ফিলসফি অফ লাইফ, আ ট্রান্সেন্ডেন্ট ফিলসফি। এই জগতে তো সব দেখলাম, যা ভালো হতে পারতো সব হয়ে গেল, আর একটু এটাই বাড়তে থাকবে একটু। এখন এখানে দুরকম লোক হয়। এক হচ্ছে যে হ্যাঁ এটাই তো ভালো, এটা নিয়েই থাকি, আর এর থেকে বেশি কিছু দেখছি না। তো ওইভাবেই তারা জীবনযাপন করে অনেক বছর, তাদের অনেক বছর কেটে যায়। কিন্তু যারা একটু সেন্সিটিভ, চিন্তাশীল, বিশেষ করে ইয়াং পিপল, মেনি অফ দেম আর লাইক দ্যাট, তো তাদেরই মনে এই প্রশ্নটা জাগে। তখন বেদান্ত বিকামস ভেরি ইন্টারেস্টিং এন্ড অ্যাট্রাক্টিভ। তখন মনে হয় আমার চাহিদা এটা এমন নয় যে মহারাজরা বলছেন, মাস্টার মশাইরা, বাবা মা বলছেন, তা নয়। হাঙ্গার উইদিন মি, আমার একটা ক্ষুধা আছে এটার জন্য। সো ফার্স্ট অফ অল, এই চাহিদাটা ভেতরে, that my life will be better,
এটা ভালো এরকম হতে হবে এটা বললে ইয়াং পার্সন ইজ নট ইন্টারেস্টেড ইন লিসনিং টু দ্যাট। বলবে বাবা মা জ্ঞান দিচ্ছে কি মাস্টার মশাই মহারাজারা জ্ঞান দিচ্ছেন। But I want it. And that's what I see among young people. Many young people come here, খুব highly qualified, চাকরি করছে কি পড়াশোনা করছে, but they all have this question in their mind. একটা চাহিদা নিয়ে আসছে। এবং দ্বিতীয় হচ্ছে বেনিফিট। এই যে কর্মযোগের কথা বললাম, অন্যদের জন্য, সেলফলেস, নট সেলফিশ। আপাতত ভাবে শুনলে মনে হবে এতে কোনো কাজের নয়, আমার তো সেলফিশ না হলে চলবে না। নো, অ্যাকচুয়ালি তোমারই কাজে লাগবে, তুমি আনন্দ পাবে, তুমি শান্তি পাবে, এবং সংসারে যা চাইছো কোনোটা মিস করবে না, সব পেয়ে যাবে, শতগুণে বেশি পাবে। সেলফলেস ডিট্যাচমেন্ট নিয়ে কাজ করা, ঈশ্বরের আরাধনা করছি, অর ডিউটি ফর ডিউটি সেক, যেভাবে হোক। আচ্ছা, যেটা রাজযোগের কথা বলা হলো, এই কর্মযোগের মধ্যে ভক্তিযোগের কথাও চলে এলো, যেহেতু ঈশ্বরের আরাধনা করছি আমার কর্ম দিয়ে। আচ্ছা, রাজযোগ ধ্যানের কথা বলা হলো, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, নট ডিস্ট্রাকশন। এতে কত বেনিফিট, এতে আমার কাজ ভালো হবে এবং আনন্দে থাকবো। সে টু বেনিফিটস, I will get peace of mind and joy, that's one. Second, I will be much more productive. আমি যে জিনিস চাইছি সেটা পাবো আমি, and surely without concentration পাবোই না, this is also sure. তো এইভাবে তাদের দেখাতে হবে these things are available for us. জ্ঞান দেওয়া হবে না, তাহলে কোনো ছেলেমেয়েরা ওরা নিতে চাইবে না। ওরা I was very lucky যে আমার বাবা মা তারা আমাকে they introduced me to রামকৃষ্ণ মঠ মিশন, এই বই আমাকে নিয়ে গেছেন আশ্রমে, তারপরে কোনোদিন কেউ জোর করেননি। পরে তার পরবর্তীকালে যে আমি নিজের ইচ্ছাতেই আশ্রমে যেতাম, আমি নিজের ইচ্ছাতেই এসব বই পড়তাম। বরং কখনো কখনো মা একটু বকে দিত যে এই পড়াশোনা করছিস না, খালি গিয়ে আশ্রমে বসে থাকিস, এরকম। কিন্তু তারা চাপ দেয়নি। আর আমার যে আধ্যাত্মিক যে ইন্টারেস্ট, এটা আমার ইন্টারেস্ট বলে I have gone forward with it. So young people they need to find it as their own interest. এই পজিটিভ সাইকোলজি এই জন্য দরকার যে এই সত্যগুলো কি, ইম্পর্টেন্স অফ কনসেন্ট্রেশন, ইম্পর্টেন্স অফ অল্ট্রুইজম, সেলফলেসনেস। জ্ঞানের দিকটা তো ডেভেলপ নয় পজিটিভ সাইকোলজিতে, যেটা অদ্বৈত বেদান্ত অনেক তুঙ্গে উঠে গেছে, কিন্তু এর বীজগুলো এখানে আছে, এর foundation is there. So the language of positive psychology is a rational scientific language which is acceptable to everybody. এখনই এখানে যদি ইন্ডিয়াতে অবস্থা খারাপ বলে বলছেন যুব সমাজের, আমেরিকায় কম নয়। এই রিসেন্টলি আমি শুনলাম মেন্টাল হেলথ প্রবলেম অনেক বেড়ে গেছে, বিশেষ করে কোভিড এর পরে, কিন্তু কোভিড এর আগেও বাড়ছিল। এই যেটা জেন জি বলে, তো তাদের অনেক সমস্যা। একটা স্টাডি দেখাচ্ছে নিয়ারলি 30% অফ কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন ইউএসএ তাদের কিছু না কিছু মেন্টাল সমস্যা হয়েছে, বিভিন্ন রকমের, কম বেশি, কিন্তু হয়েছে, যেটা অ্যামেজিং। 30%, কম কথা 1/3। তো আমি এরকম অনেক দেখেছি। হার্ভার্ড ইউনিভার্সিটির ক্লাসরুমে বসে একজন ওই নিটিং, সেলাই করছে বসে, নিটিং ছাত্র, কেন? ছেলে, তো সে নিটিং করছে, যে কেন? বলছে এটা থেরাপি। তার এত অ্যাংজাইটি হয় সবকিছুতে, তো একটু যে ওই সেলাই করা, ওটা নিটিং কি বলবো বাংলাতে? ভুলবো না, হ্যাঁ, সেলাই করা নয়, ভুলবো না, সেটা করছে। এখানে এখন যারা থেরাপিস্ট তারা ওটা একটা, যেমন আমি এটা উদাহরণ দিলাম, দিস ইজ এ কাইন্ড অফ প্র্যাকটিস, তাতে মন শান্ত হবে। আচ্ছা, এটা আমরা কখনো ছোটবেলায় দেখিনি যে ক্লাসের মধ্যে বসে কেউ ভুল বুনছে বসে, সেটা কিন্তু সে সোয়েটার কি স্কার্ফ করার জন্য করছে না, মনকে শান্ত করার জন্য করছে। এটা একটা এক্সাম্পল, কত রকম যে এক্সাম্পল। আরেকটি ছেলেকে আমি দেখতাম, সে একদিন সে ছেলে, তারপরের দিন সে মেয়ে হয়ে গেল, তৃতীয় দিন আবার সে ছেলে হয়ে গেল, কোন দিন প্যান্ট শার্ট পরে আসছে, কোন দিন গাউন পরে আসছে। এখন এগুলো, এখন আমি এগুলো কোনোটাই কন্ডেম করছি না, কিন্তু থিং ইজ ইট শোজ আ কাইন্ড অফ ডিপ রেস্টলেসনেস ইন দ্য মাইন্ড। আমি যে কি চাই জগতে, কোনোটাই আমি ঠিক করে ধরতে পারছি না।
এই বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। এই তো ইট শুড বি গিভেন। মূল কথা হলো আপনার প্রশ্নের জবাবে, দ্য টিচিংস অফ, আপনি অদ্বৈতই বলুন, ভক্তির দিকটা বলুন, কর্মযোগের দিকটা বলুন, আর ধ্যানের কথা বিশেষ করে, এই জিনিসগুলো, দিস হ্যাজ টু বি পুট ইন আ পজিটিভ ল্যাঙ্গুয়েজ। তোমার আনন্দ হবে, তোমার শান্তি হবে, ইউ উইল গেট বেনিফিট, ইউ উইল গেট বেনিফিট, অ্যান্ড ইট হ্যাজ টু বি পুট ইউজিং আ মডার্ন ল্যাঙ্গুয়েজ। সেখানে যদি কর্মযোগ সে শুনতে না চায়, the benefits of altruism, পজিটিভ সাইকোলজিতে প্রচুর এর নজির আছে, কাজ হয়েছে। and not just বলা, to engage, give them options, opportunities. এখানে আমেরিকাতে এটা একটা খুব ভালো দিক সোসাইটির, যে there are many, এখানে আমরা যেটাকে এনজিও বলি ইন্ডিয়াতে, এখানে নন প্রফিট বলে, অনেক রকম এরকম অ্যাক্টিভিটি আছে সোসাইটিতে, যে মানুষরা নিজে গিয়ে সেবা দেয়। সেটা যে খুব, যার অনেক সময় আছে, ধনী লোক তেমন নয়, যে কেউ সাধারণ মানুষ, গরিব মানুষও, তারা গিয়ে কোথাও না কোথাও সেবা দেয়। কেউ স্যুপ কিচেনে চালাচ্ছে, মানে যারা হোমলেস মানুষ তাদের খাওয়াচ্ছে, কেউ এখানে পাশে পার্ক আছে, পার্কে গিয়ে পরিষ্কার করছে, সপ্তাহে একদিন গেল পার্ক পরিষ্কার, ভলেন্টিয়ার দিয়ে চলছে সব। তো এই যে when you actually do something, সপ্তাহতে কি দিনে কিছুটা সময় বার করে অন্যদের জন্য দিলাম, then you will see the benefit and peace of it. শুধু তাই নয়, যেটা আমার কাজ, অফিসের কাজ, স্কুলের কাজ, সেটাকেও মনে মনে আমি করছি যে এটা ঠাকুর তোমার পুজো করছি, হ্যাঁ, তো এটা মা তোমার পুজো করছি, এইভাবে করছি, সো আই গেট দ্য বেনিফিট অফ ইট। সো এই অনেক ধন্যবাদ মহারাজ। আপনার আজকের বক্তৃতাও মানে খুব, মানে আমি মুখিয়েছিলাম যে কবে শুনবো। আমি ইউটিউবে দেখি, কিন্তু কখনো এরকম ভাবে শোনার সুযোগ পাইনি বা কোনো কিছু প্রশ্নও করার সুযোগ পাইনি। বেশ অনেক ভালো অনেক থাকবেন। অনেক ধন্যবাদ এই আশ্রমকে। নেক্সট, হ্যাঁ, এবারে আমরা নীলাঞ্জনা মুখার্জি। মহারাজ আমার প্রণাম নেবেন। আমি নীলাঞ্জনা, আমি রাজারহাট কলকাতা থেকে বলছি। আমি রেগুলার আপনাকে ইউটিউবে ফলো করি মহারাজ। খুবই ভালো লাগে আপনার বক্তৃতা শুনতে। আমার প্রশ্নটা একটু বোকা বোকা হলেও মহারাজ আমার জিজ্ঞেস করার ইচ্ছা রয়েছে। মহারাজ, আমরা বেদান্ত পড়ি বা দৃগ্দৃশ্য বিবেক পড়ি বা উপনিষদ পড়ি, আমার একটি আইডেন্টিটি আছে, আমি নীলাঞ্জনা। আপনি আমাদেরকে আজকে বললেন বা অনেক বইতেও আমরা পড়ি যে আমরা সর্বব্যাপী চৈতন্য বা ব্রহ্ম, কিন্তু এটা মহারাজ জানার পরে, পড়ার পরে, বোঝার পরেও কোনো ডিফারেন্স তো লাইফে ফিল হচ্ছে না। তাহলে কি আমার স্পিরিচুয়াল লাইফে কোনো প্রগ্রেস হচ্ছে না? তাহলে আমার কি করা উচিত? আমার নামটা রাইট না, আই গেট দ্য কোয়েশ্চেন। দুটো জিনিস। ফার্স্ট হচ্ছে দ্য কোর ইনসাইট ইনটু অদ্বৈত বেদান্ত। ফার্স্ট যে ইনসাইট ইনটু অদ্বৈত বেদান্ত, সেটা কি করে হবে? সেকেন্ড, সারাউন্ডিং প্র্যাকটিসেস। তো প্রথমে কোর ইনসাইট ইনটু অদ্বৈত বেদান্ত। একটা উদাহরণ নেওয়া যাক, যে আপনি বললেন দৃগ্দৃশ্য বিবেক পড়লাম, আপনি এই কথাটাও বললেন যে বুঝলাম, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না। জীবনে পরিবর্তন মানে আমার চিন্তা ভাবনাতে পরিবর্তন হওয়া দরকার, আর এবং আমার ব্যবহারে পরিবর্তন, এবং the way I feel in life. তো এই জিনিস, these things should change. In fact, it is expected it will change. যদি হচ্ছে না, তার মানে কিন্তু আমার এখনো ঠিক ঠিক বোঝা হয়নি। এই যে দৃগ্দৃশ্য বিবেক পড়লাম, এতে কি, what is expected? First of all, my understanding will change. Understanding about what? About myself. আমি যদি এখন যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক ঠিক চেঞ্জ করা হয়, তখন আমি কি বুঝবো, যে আমি আগে নিজেকে এই মানুষটি নীলাঞ্জনা বলে মনে করতাম, এই শরীরটা, এই মন, এই পার্সোনালিটি, এই তার ইতিহাস, দ্যাটস ইট, নাথিং মোর দেন দিস। এবার হচ্ছে কি, আমি দৃগ্দৃশ্য বিবেক এই অ্যানালিসিসটা করার পরে I am beginning to understand that I am consciousness or awareness. Our Nilanjana personality is imposed on this awareness. এই awareness plus এই মন, এই memories, এই personality আর এই শরীর, এটাকে নিয়ে, সবটাকে নিয়ে আমি নীলাঞ্জনা বলছি। But I step back from the Nilanjana personality into the witness consciousness. আমি যে চেতন, যে awareness, এটাই আসলে আমি। দৃগ্দৃশ্য বিবেকের যেটা প্রথম শ্লোক, যে রূপম দৃশ্যম লোচনম দৃক, ওটা করে কি,
বাইরের জগৎ থেকে it takes our attention to the eyes, from the eyes to the mind, from the mind to the witness consciousness. আগে আমি বলতাম হ্যাঁ চৈতন্য আছে, কিন্তু আমি হচ্ছি এই শরীরটা, এই মনটা এবং চৈতন্য সব মিশিয়ে একটা খিচুড়ি। কিন্তু এখন আমি বলছি আমি চৈতন্য, আমি চেতন, আমি কনসিয়াসনেস, আই এম অ্যাওয়ারনেস, আমি দ্রষ্টা, অ্যান্ড আই এম ফাংশনিং থ্রু দিস মাইন্ড অ্যান্ড বডি। এবার তাতে কি লাভ হবে, ওই লাভটাকেও কিন্তু চুপচাপ বসে একটু ভাবতে হবে কি লাভ হলো এটাতে। এতে লাভ এই হলো, আমি যদি শুধু এই শরীর মনটা হই, এই শরীরে একটা ছুঁচ ফুটলো আমার কষ্ট, এই শরীরে একটু রোগ হলো আমার ভয়, আমার কষ্ট, আমার জ্বালাতন। এবার যদি আমি এইটা দ্রষ্টা হই, এই শরীরই আছে, ওই ছুঁচ ফুটলো কিংবা রোগ হলো, ওই কষ্টটাই হচ্ছে, সবটাকে আমি দেখছি, বাট নাও মাই রিয়াকশন উইল বি, ও ছুঁচ তো আমাতে, আমি তো চেতন, আমাকে তো আর ছুঁচ ফোটায়নি, ছুঁচ ফুটিয়েছে শরীরে, সেটা দ্রষ্টা আমি। কষ্টটাও বোধ হলো, বোধটাও আমার, আমি চৈতন্য আমার মধ্যে প্রতিভাসিত হলো। তো অতএব একটা হয় কি, একটা গ্যাপ, ওয়ান গ্যাপ ওপেন্স আপ বিটুইন ইউ and the rest of the body mind complex. You are consciousness আর body mind complex এর মধ্যে একটা গ্যাপ, এটা সাইকোলজিক্যাল লেভেলে। অতএব যে ধাক্কাগুলো বাইরের থেকে আসছে সেগুলোকে সামলানোর একটা ক্ষমতা ডেভেলপ করা উচিত। যে বলছি যে আমার জীবনে পরিবর্তন হয়নি, কিন্তু পরিবর্তন হওয়া উচিত। কেন? আগে একজনকে একটা কটু কথা বলে দিল, আমার সঙ্গে সঙ্গে মনে খুব খারাপ লেগে গেল, রিয়াকশনও হলো, হয়তো আমিও কিছু বললাম কিংবা আমি চেপে গেলাম, কিন্তু ভেতরের মধ্যে কষ্ট চলছে। এখন কি হওয়া উচিত? আমি চৈতন্য, সে ওই কথাটা বলল, সেটা কান দিয়ে মনের মধ্যে ঢুকলো, মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হলো, সবটা আমি দৃশ্যরূপে দেখছি, আমি দ্রষ্টা এটার। সে বলেছে কাকে? সে বলেছে এই পার্সোনালিটি, নীলাঞ্জনা পার্সোনালিটিকে সে হয়তো একটা খারাপ কথা বলেছে, কটু কথা বলেছে। আমি তো এই নীলাঞ্জনা পার্সোনালিটি নই, আই এম কোয়াইট ক্লিয়ার অ্যাবাউট ইট। শুধু তাই নয়, ও আর আমি কিন্তু এক। তার মনের গোলমালের জন্য সে ওই রকম, সেইখানে সেই চৈতন্যটা ওই মনের মাধ্যম দিয়ে সে একটা খারাপ কাজ করলো কি কথা বললো, বাট আই এম ওয়ান উইথ দ্যাট। আমার গভীরে তার বিরুদ্ধে কোনো রাগ কি হিংসা কিংবা কোনো একটা ভায়োলেন্ট রিয়াকশন হবে না। তাকে শুধরাতে পারি আমি, যদি আমার সুযোগ হয় তাকে বকতে পারি কিংবা তাকে, আমার মনে শান্তিটা থাকবে। গীতাতে আছে যস্মান ন দ্বিজতে লোক লোকান ন দ্বিজতে চয়া। যার, যে জগতের দ্বারা ডিস্টার্ব হয় না, যার থেকে জগৎ ডিস্টার্ব হয় না। ঠিক ঠিক যে বেদান্তি, ঠিক ঠিক ভক্ত, ঠিক ঠিক জ্ঞানীর লক্ষণ এটা। এটা দ্বাদশ অধ্যায়তে গীতাতে কৃষ্ণ বলছেন অর্জুনকে, ডোন্ট অ্যালাউ ইউর সেলফ টু বি ডিস্টার্ব বাই দ্য ওয়ার্ল্ড and be careful not to disturb the world. আমরা প্রথমে জেনে শুনে জগৎকে, আমার জন্য যাতে কেউ উদ্বিগ্ন না হয়, আমার জন্য যদি কেউ রেগে না যায়, কেউ তার কারোর মনে কষ্ট না হয়, সেটাও সাবধানে, সেটা ডেলিবারেটলি আমি কাউকে কষ্ট দেবো না। আরো গভীরে হচ্ছে, আমি ডেলিবারেটলি কাউকে কষ্ট দিচ্ছি না, কিন্তু আমার অসাবধান হওয়ার জন্য হয়তো মানুষ কষ্ট পাচ্ছে, সেটা আরো উইথ মাইন্ডফুলনেস দেখবো আমার কোন ব্যবহারে, কথাবার্তাতে অন্যরা হয়তো কষ্ট পেতে পারে, আরো সেন্সিটিভ হবো এটা ব্যাপারে। সেখানে ব্যাপারটা হচ্ছে যে আবার কাজ হতে পারে, হ্যাঁ, সেখানে অন্যদের, আমার কাজের জন্য অন্যরা উদ্বিগ্ন হতে পারে। আপনি যদি পুলিশ হন তাহলে চোর উদ্বিগ্ন হবেই, আমি তো এমন করবো না যে আমি এমন ব্যবহার করবো না যাতে চোর উদ্বিগ্ন হয়ে যায়, না, তাদের উদ্বিগ্ন করাটাই আমার কাজ হচ্ছে। অতএব ইউ হ্যাভ টু বি, একটা কমন সেন্স দরকার। উল্টোটা হচ্ছে যে জগৎ যাই করুক, মানুষ যাই করুক, আমি আমার মনের উপরে লক্ষ্য রাখবো যাতে সেটা উদ্বিগ্ন না হয়। To maintain it, it's a difficult task, and it is possible only when you are not this Niranjana body mind. You are the witness consciousness. তখনই সম্ভব হবে যে আমি এই পার্সোনালিটির মাধ্যম দিয়ে তো কাজ করছি, এইটাকে শান্ত রাখা। আমি যদি এইটাই হই, তাহলে এটার উপর যত ঘাত প্রতিঘাত আসবে আমার কিন্তু রিয়াকশন হবে, there is no doubt about it. It's very difficult to control. তখন মনের জোরে একবার কন্ট্রোল করলে দুবার আমার মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্তু যদি আমি দ্রষ্টা বলে নিজেকে ভাবি, শুধু ভাবি নয়, বুঝেছি, এটা বোঝা দরকার, নোটিস করা দরকার। জাস্ট অ্যাজ দিস বডি ইজ নোটিসেবল, চোখ বন্ধ করলে, ভেতরে ইন্ট্রোস্পেক্ট করলে মন, আমার ইমোশনস, দে আর নোটিসেবল, খুব পরিষ্কার বুঝতে পারছি। অতএব যেটা বুঝছে এই মনকে এবং শরীরকে, সেটা তো নিশ্চয়ই আছে, সেই চৈতন্য কিন্তু শরীরও নয়, মনও নয়। অতএব শরীর মনের যে রিয়াকশন গুলো হয়,
সেটা ওটাতে নেই। এটা বুঝতে হবে। সো দিস ইজ কল্ড দ্য বেদান্তিক ইনসাইট। এটাকে এইভাবে দেখতে হবে যে এটা কিন্তু শুধু বোঝার ব্যাপার, ইটস আ ফ্যাক্ট, ইটস আ ফ্যাক্ট। এই পার্সোনালিটির যেমন ফ্যাক্ট, কনসিয়াসনেস এটা আরো বেশি ফ্যাক্ট। আচ্ছা, এটা একবার দৃঢ়ভাবে ধরতে পারলে তখন বিকামস আ রিয়ালিটি, তখন ইট বিকামস ইউজফুল, ইউল বি এবল টু ইউজ ইট ইন ইউর ডেইলি লাইফ। এর সঙ্গে যে আনুষঙ্গিক সেকেন্ডারি প্র্যাকটিস বললাম, রেগুলার প্র্যাকটিস অফ মেডিটেশন, অশান্ত মনকে শান্ত করা। এই কথাটা খুব সুন্দর একজন বললেন সাধু, हम सोचते हैं कि संसार के कारण, संसार के चलते मन अशांत है, लेकिन मन अशांत है इसीलिए संसार है, শান্ত মন মে ভলা কোন সংসার দেখা হয়। খুব সুন্দর কথা হিন্দিতে, যে আমরা ভাবি যে এই সংসারের জন্য আমার মনটা বড্ড অশান্ত, কিন্তু আসল বাস্তব সত্য হচ্ছে এই আমার অশান্ত মনের জন্য সংসার। তার প্রুফ দিচ্ছেন তিনি। প্রুফটা হচ্ছে শান্ত মন মে ভলা সংসার কোন দেখা হয়। শান্ত মনে, ধ্যানস্থ মনে সংসার কম দেখা, মানে সংসার আছে, সবাই আছে, সব কাজই আছে, কিন্তু সেটা আগে যেমন উদ্বিগ্ন করছিল সেটা করবে না। আমার মন কিন্তু প্রশান্ত আছে, তখন এই জগৎ আর জগতের মানুষ, কাজকর্ম, এটা আমার উপরে ওরকম দাগ ফেলতে পারবে না, চাপ সৃষ্টি করতে পারবে না। তাহলে শান্ত মনে সংসার নেই। রেগুলার মেডিটেশন। দ্বিতীয় হচ্ছে রেগুলার একটু ভক্তি ভাব, যে কোনো, যেখানে আপনার ভক্তি আছে, সেটা কৃষ্ণ হতে পারে, রামকৃষ্ণ হতে পারে, মা কালীতে হতে পারে, যেখানে আপনার ভক্তিভাব আছে, একটা সারেন্ডার, যে প্রভু, কে আমার মা, তুমি এইরকম জগৎ সৃষ্টি করেছো, আমাকে এখানে রেখেছো, আমি খুব খুশি, তোমাকে নিয়ে আমি খুশি এই 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 জীবনে। হ্যাঁ, এই যে ভক্তির ভাব, এই সমর্পণের ভাব, এইটা ভক্তির থেকে আসে। দিস উইল অলসো হেল্প ইউ। এবং কর্মযোগ, যে তৃতীয়টা, সেলফলেসনেস। আমি আর আমার নিয়ে আমি বেশি মেতে থাকবো না। ও ঠিক আছে, এতদিন কেটে গেছে, বাকি দিনগুলো কেটে যাবে, ইটস নট ইম্পর্টেন্ট। আমি অন্যদের জন্য ভাববো, তাদের মঙ্গল কামনা করব, তাদের সেবা করব, তাতেই আমার আনন্দ। তো এই দুটো জিনিস, দ্য বেদান্তিক ইনসাইট নাম্বার 1, সারাউন্ডেড বাই দিস 3 প্র্যাকটিসেস। ডেইলি মেডিটেশন, অশান্ত মনকে শান্ত করা। দ্বিতীয়, ঈশ্বরকে সমর্পণ করা সবকিছু, আমার দুঃখ কষ্টগুলো। তৃতীয়, আমি আমার নিজের দুঃখ কষ্ট নিয়ে বেশি ভাবতে চাই না, আমি অন্যদের জন্য, ফ্যামিলিতে হোক, কমিউনিটিতে হোক, অনেক লোক, তাদের সেবার দরকার, সহানুভূতির দরকার, আমি তাদের নিয়ে বরং ভাববো। এই একটি ঘটনা আছে, স্বামীজি ইন্ডিয়াতে, ছেলে স্বামীজির কাছে এসে, যুবক বলছে, স্বামীজি আমি কিন্তু ধ্যান করার চেষ্টা করি, আমি দরজা জানলা বন্ধ করে আমি ধ্যান করি, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। তো স্বামীজি বলছেন, তুমি দরজা জানলা খুলে দাও, তুমি বেরিয়ে এসো ঘর থেকে, দেখো এখানে ওই ক্ষুধার্ত মানুষটা আছে, তাকে খাওয়াও, যেখানে অসুস্থ মানুষটা আছে তার সেবা করো, শুশ্রূষা করো, তখন দেখবে শান্তি পাবে। হ্যাঁ, সো সেলফলেসনেস gives a lot of peace. Yes. মহারাজ, আপনাকে অন্তরের ধন্যবাদ, আমার প্রণাম জানাই। ঠাকুরের কাছে প্রার্থনা করব অবশ্যই একদিন যেন আপনার সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়। এরপরে আমরা সপ্তক দাস, আপনি আনমিউট করুন। হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ মহারাজ, প্রথমে প্রণাম নেবেন। আমার অ্যাকচুয়ালি একটা প্রশ্ন আসলে রিলেটেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আপনি বিগত অনেক লেকচারে কনসাসনেস কথাটা খুবই জোর দিয়েছেন আর কি। তো আমার প্রশ্নটা হলো, হোয়াট ইজ কনসাসনেস ইন নিউরোসায়েন্স অ্যান্ড অদ্বৈত বেদান্ত? তো হাউ দে আর সিমিলার অর ডিফারেন্ট? অ্যান্ড সেকেন্ডলি, ইট ইজ রিলেটেড টু দিস। তো হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট? আমরা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি, তো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট? দুটো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমি প্রথমে দ্বিতীয়টা আনসার দিচ্ছি, বেদান্তের দিক থেকে কি সাংখ্যের দিক থেকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট? ডিফারেন্স কিছু নেই, মনেরই একটা ফাংশন। বেদান্ত তো এইভাবে দেখা হয় যে আমাদের যেটাকে মন বলি, একটা সাধারণ টার্ম মন, এটাকে আরো অ্যানালাইজ করা হয়, এটাকে বলা হয় অন্তঃকরণ। অন্তঃকরণ মানে ইনার ইনস্ট্রুমেন্ট, ইনার ইনস্ট্রুমেন্ট। তাহলে ইনার ইনস্ট্রুমেন্ট, তাহলে কি একটা বহিকরণ আছে, এক্সটার্নাল ইনস্ট্রুমেন্ট আছে? আছে বই কি। যেমন আমাদের ইন্দ্রিয়গুলো, চোখ, কান, নাক, আমাদের যে ত্বক, স্কিন, যেটা অর্গান অফ টেস্ট, জিহ্বা, এইগুলো হচ্ছে এক্সটার্নাল ইনস্ট্রুমেন্ট। কেন?
এইগুলো দিয়ে আমরা বাইরের জগৎকে কন্ট্যাক্ট করি। জগতের রূপ আছে, চোখ দিয়ে রূপটার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে। বাইরের শব্দ আছে, মানে শব্দ আসছে আর কি, যে সাউন্ড ওয়েভস গুলো, সেগুলো কান দিয়ে আমার কন্ট্যাক্ট হচ্ছে। খাবার যে ফ্লেভারটা আছে সেটা টাং দিয়ে কন্ট্যাক্ট হচ্ছে। দিজ আর ইনস্ট্রুমেন্টস, এক্সটার্নাল ইনস্ট্রুমেন্টস, মানে দে আর কন্ট্যাক্টিং দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। কিন্তু একটা ইনার ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে আমরা একটা প্রসেসরের মতন ভাবতে পারি, যেটা আমাদের যাকে বলা হয় অন্তঃকরণ। এই অন্তঃকরণে মূলত একটা অ্যানালিসিসে 4টে ক্যাপাসিটি আছে, কিন্তু 4টে ফাংশন আছে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, প্রত্যেকটা ডেফিনেশন আছে। মন হচ্ছে ইটস লাইক এ প্রসেসর, সংকল্প বিকল্প আত্মকম, এটাও হতে পারে ওটাও হতে পারে। যে বাইরের থেকে ইনস্ট্রুমেন্ট, বাইরের থেকে ইনফরমেশন যখন এলো 5টে জ্ঞানেন্দ্রিয় দিয়ে, তখন মন এটাকে প্রসেস করে। কিংবা ভেতর থেকে একটা কোনো স্মৃতি জেগে উঠলো, মন ওটাকে প্রসেসিং করে, ওইটা নিয়ে ভাবে, তার মধ্যে আবেগও আসে, ইমোশনও ঢুকে আসে। আচ্ছা, এবার ভাবার পরে একটা নতিজায় এলো, একটা একটা কনক্লুশন, একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে ইন্টেলেক্ট বলা হয়। ইন্টেলেক্টের ডেফিনেশন হচ্ছে নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি বুদ্ধি, যেটা একটা নিশ্চয়তে দাঁড়ালো। ও যেমন একটা এক্সাম্পল দিই, যখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ইউ আর ওয়ার্কিং অন ইট, চেষ্টা করছি বোঝার জন্য, ক্র্যাক করার জন্য, বুঝতে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, তখন মন, ওটাকে মন বলছি, একই জিনিস, ওটার ফাংশন হচ্ছে মন। যখন বুঝে গেলাম, আহা মোমেন্ট, ইউরেকা মোমেন্ট এলো, তো সেটাকে আমি বলছি বুদ্ধি, মানে বেদান্ততে বলা হয় বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। জ্ঞান যখন উৎপন্ন হলো সেটাকে বুদ্ধি বলা হয়। আচ্ছা, এবার তার পেছনে আছে মেমোরি, সেটাকে বলা হয় চিত্ত। মেমোরি হচ্ছে স্টোর হাউস অফ পাস্ট ইমপ্রেশনস, যা জেনেছি, বুঝেছি, পড়েছি, যতটুকু মনে আছে সব ওখানে স্টোরড আছে, সেখান থেকে রিট্রিভ করে আই কম্পেয়ার উইথ মাই প্রেজেন্ট এক্সপিরিয়েন্সেস, সেটাকে বলা হয় চিত্ত, মেমোরি। এই সবটাকে কোঅর্ডিনেট করছে দের ইজ ওয়ান ফাংশন কল্ড ইগো, অহংকার। ইগো, অহংকারটা কি? অভিমান আত্মিকা অন্তঃকরণ বৃত্তি, কোঅর্ডিনেটিং ফাংশন। এই যে ভাবছি, সেখানে বলবো আমি ভাবছি, বুঝলাম কি বুঝলাম না, আমি বুঝলাম, মনে করতে পারছি কি মনে করতে পারছি না, মেমোরি, আমি মনে করতে পারছি, আমার মনে পড়ে। এই যে আমারটা সবগুলোর সঙ্গে জুড়ে যাচ্ছে, ফাংশন গুলো বিভিন্ন দিক দিয়ে হচ্ছে। এবার শরীর দিয়ে, এই বসে আছে, আমি বসে আছি, হাঁটছি, আমি হাঁটছি। অহংকার কিন্তু নিজের থেকে কিছুই করে না, অহংকার হাঁটেও না, ভাবেও না, মনেও করে না, বুঝতেও পারে না, কিছু নয়। অহংকার শুধু সবটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে না, যে আমি, অভিমান আত্মিকা, মানে আমি সবটাকে আমির সঙ্গে জুড়ে দিয়ে ইন্টিগ্রেটস দ্য হোল পার্সোনালিটি। এবার এর মধ্যে একটা ফাংশন হচ্ছে বুদ্ধি, যেটাকে আমরা ইন্টেলেক্ট বলছি, ইন্টেলিজেন্স বলছি। মন আর ইন্টেলিজেন্সের এই রিলেশন, ইটস দ্য সেম ফ্যাকাল্টি সাইকোলজিক্যালি স্পিকিং। একটা হচ্ছে কনসার্ন উইথ নলেজ, আরেকটা হচ্ছে previous to knowledge, the processing which goes on, that is mind. এবার প্রথম প্রশ্নতে আসি, কনসিয়াসনেস ইন নিউরোসায়েন্স এন্ড অদ্বৈত বেদান্ত। নিউরোসায়েন্স, একটা আমি অদ্ভুত কথা বলবো, নিউরোসায়েন্সের কনসিয়াসনেসের কোনো ধারণাই নেই। What does neuroscience deal with? Neuroscience deals with the brain and the nervous system and the activities which go on in the brain and nervous system. যদি কেউ ব্রেন আর নার্ভাস সিস্টেমকে ক্লোজলি অবজার্ভ করে, ওখানে কোথাও কনসিয়াসনেস দেখতে পারবে? কিছুই দেখতে পারবে না। ইউ উইল ফাইন্ড সাম লিভিং টিস্যু, আরো কাছ থেকে অবজার্ভ করলে কিছু কেমিক্যাল প্রসেস চলছে, আরো কাছ থেকে অবজার্ভ করলে টাইনি বিটস অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস গোয়িং অন, খুব সূক্ষ্ম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলছে, যেটা এফএমআরআই, ওই ফাংশনাল এমআরআই স্ক্যানে ধরা পড়ে। হ্যাঁ, এই অবধি কোথায় কনসিয়াসনেস, কোথায়? অতএব নিউরোসায়েন্সে কনসিয়াসনেস কথাটা কোথায় আসছে? বিকজ যে সাবজেক্ট যার উপরে আমরা গবেষণা করছি সে রিপোর্ট করছে, উই আর রিপোর্টিং। আমার একটা চেতন অনুভব হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমার ব্যথা হচ্ছে, আমার আনন্দ হচ্ছে, আমার মনে পড়ে, এই যে ভেতর থেকে অনুভব, ফার্স্ট পার্সন এক্সপিরিয়েন্স, এটা যেহেতু আমরা রিপোর্ট করছি, নাও নিউরোসায়েন্স হ্যাজ টু ডিল উইথ ইট। আচ্ছা, তাহলে দেখছি আমাদের যে neurochemical processes, electrical activity in the brain, it is somehow deeply correlated, strongly correlated। এই যে মানুষটা বলছে তার ব্যথা হচ্ছে, তার আনন্দ হচ্ছে, তার এই কথা মনে পড়ছে, হ্যাঁ, তো তার সঙ্গে এই অ্যাক্টিভিটি গুলো কানেক্টেড। অতএব ব্রেনের সঙ্গে এই কনসিয়াসনেসের কোনো কানেকশন আছে, এই অবধি হচ্ছে নিউরোসায়েন্সের অ্যাপ্রোচ। নাও অদ্বৈত বেদান্ত বলে
উল্টো দিক থেকে দেখো, বাইরের থেকে থার্ড পার্সন দিক থেকে নয়, তোমার নিজের দিক থেকে দেখো। তো নিজের দিক থেকে দেখলে দেখবে যে এই জগৎটা আছে, এটা ঠিকই, কিন্তু জগৎটা ইট ইজ সামথিং দ্যাট আই অ্যাম সিইং, হিয়ারিং, স্মেলিং, টেস্টিং, টাচিং। আরো কাছ থেকে দেখলে এই সেন্স অর্গানস থেকে যা আসছে ইনফরমেশন, দ্যাট আই এম প্রসেসিং এন্ড ফিলিং, আমার একটা ভেতরের অনুভব হচ্ছে। সেই অনুভবগুলো কেন হচ্ছে, সেই কেনটার জবাব হচ্ছে কনসিয়াসনেস। বিকজ অফ কনসিয়াসনেস আই এম able to experience। কি এক্সপিরিয়েন্স? এভরিথিং, যা কিছু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে জগতে, ইটস বিকজ আই এম কনসিয়াস। এই আমার অল অফ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স কি আমরা বাংলাতে অনুভব বলবো, অনুভব, অনুভূতি, ডেফিনেশন কি? কনসিয়াসনেস প্লাস অ্যান অবজেক্ট। এই যে রূপ আমি দেখতে পাচ্ছি, কালার্স এন্ড শেপস, কনসিয়াসনেস প্লাস কালার্স এন্ড শেপস, এই আমার অনুভব হচ্ছে। বাইরের থেকে একটা ডেটা আসছে, সেটাতে আমাদের কনসিয়াসনেস ইলিউমিন করলে আমার অনুভব হচ্ছে এই সব কালার দেখতে পাচ্ছি, শেপ দেখতে পাচ্ছি। শব্দ আমরা শুনছি এখন, এই অনুভবটা কি? ইট ইজ কনসিয়াসনেস, ইউ আর কনসিয়াস। হ্যাঁ, কনসিয়াসনেস, তারপরে মন আছে, তারপরে কান আছে, বাইরের থেকে একটা এয়ার ওয়েভ এলো, সাউন্ড ওয়েভ, সেটা তখন আমার শব্দের অনুভব হচ্ছে। তো কনসিয়াস সব জায়গায় দেখবেন এই স্ট্রাকচারটা, সিম্পল ইকুয়েশন, কনসিয়াসনেস প্লাস অবজেক্ট ইজ ইকুয়াল টু এক্সপিরিয়েন্স। হোয়াট এক্সপিরিয়েন্স? আওয়ার হোল লাইফ, আমাদের জীবনে যা করি, সেটা স্পিরিচুয়াল হোক, ওয়ার্ল্ডলি হোক, সাইন্টিফিক হোক, আমার ডে টু ডে লাইফ হোক, আর্টিস্টিক হোক, সব অনুভব হচ্ছে কনসিয়াসনেস প্লাস অবজেক্ট। আমরা কি, অদ্বৈত বেদান্ত বলছে আমরা সাধারণত কনসিয়াসনেসই, কিন্তু মন আর শরীর এইগুলোর সঙ্গে জড়িয়ে বডি মাইন্ড কনসিয়াসনেস হয়ে একটা পুঁটলি, একটা খিচুড়ি হয়ে আমরা নিজেকে ভাবি। সেটা বেদান্ত কি করে, সেখানে এসে বিচার করে, অ্যানালিসিস করে দেখায় যে আপনি এই খিচুড়িটা নন, আপনি এই মিক্সচারটা নন, ইভেন দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড আর অলসো অবজেক্টস। পরিষ্কার এখনই অনুভব হচ্ছে, এই তো অবজেক্ট, শরীর তো একটা অবজেক্ট, মনও তো একটা অবজেক্ট। আমি দেখতে পাচ্ছি না আপনার মন, কিন্তু আপনি নিজে অনুভব করতে পারছেন আপনার মন। তো যা অনুভব করতে পারবেন, দ্যাটস অ্যান অবজেক্ট। সেটাকে অনুভব করছি বলেই তো এক্সপিরিয়েন্স অনুভব হচ্ছে, কনসিয়াসনেস প্লাস অবজেক্ট। তো শরীরটাও অবজেক্ট, এটা একটা ইনস্ট্রুমেন্ট, মনটাও অবজেক্ট, এটা একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু আমি ইনস্ট্রুমেন্ট নই, আমি চৈতন্য। দিস ইজ হোয়াট বেদান্ত ওয়ান্টস টু পয়েন্ট আউট। আরেকটা স্টেপ বেদান্ততে। আচ্ছা, এই অবধি যেটা বললাম, এটা তো অনেক কথা বললাম, কিন্তু এটা আনডিনায়েবল। কেউ আজ অব্দি এটাকে অস্বীকার করতে পারেনি। আমি আছি, এটা কে অস্বীকার করতে পারে? জন্তু জানোয়ারেরও একটা অনুভব, তারা হয়তো মুখে বলতে পারবে না আমি আছি, কিন্তু তাদের অনুভব আছে আমি একজন, এগুলো সবগুলোর থেকে আলাদা, আদার দেন দি এনভায়রনমেন্ট, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। আমার অস্তিত্বর বিষয় সবাইকার আনকন্ট্রোভার্সিয়ালি আর ইনকন্ট্রোভার্টিবলি উই আর শিওর দ্যাট উই এক্সিস্ট। এই এক্সিস্টেন্সটাই চৈতন্য, এটা বেদান্ত পয়েন্ট আউট করছে। এটাও কিছু ডিফিকাল্ট নয় টু আন্ডারস্ট্যান্ড। এর পরেরটা একটা বিরাট স্টেপ। এবার এই যে অবজেক্ট, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অবজেক্ট মিনস এভরিথিং ইন দ্য ইউনিভার্স, জানা এবং অজানা সবটাই কিন্তু চৈতন্যতে প্রতিভাসিত, উদ্ভাসিত হচ্ছে। চৈতন্যের মধ্যেই দেখা দিচ্ছে সবকিছু। আমরা সাধারণত ভাবি কনসিয়াসনেস আছে প্লাস একটা অবজেক্ট, বাইরের জগতে আছে একটা অবজেক্ট, কিংবা শরীরের মধ্যে, মনের মধ্যে, সেটা কনসিয়াসনেস দেখছে। কিন্তু অদ্বৈত বেদান্ত বলছে কনসিয়াসনেস আছে, এই কনসিয়াসনেসের মধ্যেই সমুদ্রে ঢেউ খেলার মতন কনসিয়াসনেসই নিজের অবজেক্ট রূপে দেখা দিচ্ছে। অতএব অবজেক্ট বলে কনসিয়াসনেস থেকে আলাদা দ্বিতীয় কিছু নেই। দ্বিতীয় নেই মানে দ্বৈত নেই, তার মানে অদ্বৈত। কিসের অদ্বৈত? কনসিয়াসনেসের অদ্বৈত, আত্মার অদ্বৈত, আপনার অদ্বৈত। আপনি হচ্ছেন অদ্বৈত, আপনি অ্যাজ কনসিয়াসনেস, ইউ আর অদ্বৈত। এইটাই অদ্বৈত বেদান্ত বলতে চায়। হ্যাঁ মহারাজ, বুঝলাম। আপনি যে সায়েন্স আর স্পিরিচুয়ালিটি যেভাবে রিলেট করলেন, খুবই ভালো লাগলো আর কি। হোক আবার দেখা হোক আর কি। খুব ভালো লাগলো, ভালো খুব থাকবে। ভালো লাগলো। এটা খুব ইম্পর্টেন্ট কাজ। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করছেন, এখন সবাই করছে কাজ। এখানে দেখছি আমেরিকাতে যত এই গত 1 বছর 2 বছর যারা দেখা করতে আসে, যারা সায়েন্সে, তারা নিউরো সায়েন্সেই কাজ করুন আর কম্পিউটার সায়েন্সেই কাজ করছে, সবাই হয়তো এআই কিংবা রিলেটেড কিংবা কনসিয়াসনেস স্টাডিজ এরকম কোন রিলেটেড ফিল্ডে অনেকে কাজ করছে এখন। এটা একদম হট টপিক এখন, কাটিং এজ। হ্যাঁ, ধন্যবাদ।
আচ্ছা, আরো আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে বললেন ওয়ার্ক উইথ ডিটাচমেন্ট, তো এই ডিটাচমেন্ট নিয়ে যে কোনো কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে যে ধরনের মানে আউটকাম গুলো আসছে, ধরুন অর্থ আসছে, প্রতিপত্তি, যশ আসছে, তার সাথে আবার অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে। আবার এই অ্যাটাচমেন্টটা কাজের থেকে যে ডিটাচমেন্টটা সেটার মধ্যে ব্যাঘাত করছে। তো সেই সম্বন্ধে একটু শুনতে চাচ্ছি। আর হচ্ছে মহারাজ, আপনি আরেকটা কথা বললেন যে আমরা এখানে কিছুটা স্পিরিচুয়ালি কানেক্টেড জন্য আজকে এইখানে আছি। তো আজকের এই আলোচনার পরে এবং এমনিতেও আমাদের থেকে মানে আমাদের জন্য আপনার কি মেসেজ, যে আমরা সমাজে কি ধরনের বা কি বেদান্ত বা আজকের এই টপিকটা নিয়ে কি ধরনের কথা বলবো, বা বিশেষ করে যুব সম্প্রদায়ের সাথে কিভাবে ইন্টারাক্ট করবো, একটু যদি আলোকপাত করেন। হ্যাঁ, হ্যাঁ, আমি দ্বিতীয়টার থেকে আরম্ভ করছি। আমি এক কথায় বলতে গেলে বলবো রিড বিবেকানন্দ। আমরা নিজে আগে জানতে হবে। যেমন ওই অথর জেডি স্যালিঞ্জার বললেন যে আমেরিকান ইউথ ওদের উচিত এই কর্মযোগ, রাজযোগ পকেটে নিয়ে ঘোরা। তো কর্মযোগটা তো পকেটে নিয়ে ঘোরা খুব সোজা, ওই ছোট্ট বই, সেটা পড়া দরকার। যেমন আর কি সুন্দর সুন্দর কাজ হয়। আমার সামনে একটি ডায়েরি আছে, একজন তৈরি করেছেন, শ্রীনিবাস ভেঙ্কটরাম, বম্বে থেকে। তিনি করেছেন কি, ডায়েরিতে এই সব জায়গায় কর্ম নিয়ে একটা একটা আমাদের যে কাজ নিয়ে এক একটা করে কোটেশন স্বামী বিবেকানন্দ থেকে দিয়েছেন। আর পুরো ডায়েরিটার নাম হচ্ছে ইভলভ থ্রু ওয়ার্ক। তোমার নিজের কাজটাই সাধনা হয়ে যাবে। যেমন একটা একটা করে কথা বলি, কি মানে অদ্ভুত কথা, চুপ করে বসে ভাবার দরকার আর এবং কাজে লাগানোর দরকার। যেমন উনি বলছেন, স্বামীজির কথা বলছেন, আওয়ার ডিউটি টু আদার্স মিনস হেল্পিং আদার্স, ডুইং গুড টু দ্য ওয়ার্ল্ড। এই যে আমরা ভাবি না সারাক্ষণ, এই সব তো ভালো কথা, কিন্তু আমার তো অনেক ডিউটি আছে জগতে, অনেক দায়িত্ব আছে। স্বামীজি বলছেন তোমার কোনো দায়িত্ব নেই। বমশেল, একটা যেন বোমা মারার মতন বলছেন, তোমার কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব ঈশ্বরের দায়িত্ব। এবার তোমার দায়িত্ব হচ্ছে আওয়ার ডিউটি ইজ টু হেল্প আদার্স। আচ্ছা, ডুইং গুড টু দ্য ওয়ার্ল্ড, সেটা হতে পারে আমি আরম্ভ করতে পারি ফ্যামিলি দিয়ে, আমি আরম্ভ করতে পারি আমার আশেপাশে লোক দিয়ে, বাট আমাকে এটা ক্লিয়ারলি ধরতে হবে দ্যাট আই এম হিয়ার টু ডু গুড টু আদার্স, তাদের জন্য, আমার জন্য নয়। আমরা এগুলো যদি বিচার না করি, শেষ পর্যন্ত কোথাও একটা স্বার্থপরতা চলে আসে চট করে। সো এই দেখুন, একটা সুন্দর জিনিস, স্বামীজির বই পড়ে ঘেঁটে কিভাবে শুধু কর্মের দিকগুলো এখান থেকে বার করে করে নিয়ে এসছেন। যেমন আমরা ভাবি আচ্ছা এক্ষুনি কি করবো, স্বামীজির কি প্র্যাকটিক্যাল কথা, এক্ষুনি কি করবে, এই যে নেক্সট দায়িত্ব তোমার সামনে যেটা আছে, এই পরে একটা কিছু, সবাই একটা কিছু না কিছু করবে একটা, তো এইটাকে তুমি সাধনা করে দাও। যে কেউ রান্না করতে যাচ্ছে, আচ্ছা এটা আমি যেমন আশ্রমে মন্দিরে ভোগ রান্না করি ওইভাবে করছি মনে মনে, আমি ঈশ্বরকে খাওয়াবো এইভাবে। আমি একটা কলেজের অ্যাসাইনমেন্ট নিয়ে বসবো, এটা শ্রী ভগবান আমাকে এই জায়গায় রেখেছেন, এটাই আমার কুরুক্ষেত্র, এই আমার পুজো, এইটা দিয়ে আমি ঠাকুরের পুজো করবো। দেখুন স্বামীজি বলছেন যে এই নেক্সট তোমার যে দায়িত্বটা, এমন নয় যে বাহ খুব ভালো কথা শুনলাম, পরে বেলুর মঠে বসে গিয়ে ধ্যান করবো একদিন, কোন দিন যাবো, ও কোনোদিন হবে না। কিন্তু বলছেন, স্বামীজি বলছেন এই তোমার সামনে দ্য নেক্সট ডিউটি উইচ ইজ ইন ফ্রন্ট অফ ইউ, সেটাকে সাধনা করে ফেলো। হ্যাঁ, সো দিস ইজ ইট। এখন যে প্রথম প্রশ্নটা উনি করলেন যে নিঃস্বার্থভাবে করছি, তাতে কোনো এফেক্ট হয়? অনেক সময় নিঃস্বার্থভাবে যদি অনেকের জন্য কাজ করা যায়, সঙ্গে সঙ্গে সাকসেস হয়। এটা একটা ইন্টারেস্টিং থিং যে জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ, তাতে সাকসেস হওয়া একটু সময় সাপেক্ষ, ওগুলো বেশ স্ট্রাগল। কিন্তু কর্মযোগের একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আপনি অন্যদের জন্য করছেন, সঙ্গে সঙ্গে আপনি প্রশংসা পাবেন, টাকা পয়সা এসে যাবে, তারপরে লোকজন জড়িয়ে যাবে, আপনার আশেপাশে জড়ো হবে সাহায্য করার জন্য, কাজে হাত দেওয়ার জন্য। মানুষ পছন্দ করে যে একজন লোক অন্যদের জন্য করছে। আমি এটা অনেকবার দেখেছি। কোথা থেকে কোথায় একটা ছোট কাজ আরম্ভ করলো, 10 গুণ, 100 গুণ, 1000 গুণ বেড়ে গেল কয়েক বছরের মধ্যে। এটা কর্মযোগের একটা বিশেষ দিক, একটা ট্রেমেন্ডাস পাওয়ার কামস। এখন এখানে জড়িয়ে যাওয়ার আবার সমস্যা থাকে, তখন হয়ে যায় কি এইটাই তাহলে আমার অ্যাচিভমেন্ট। এবার আমি যে ঈশ্বরের পুজোর জন্য করছিলাম, আমার আধ্যাত্মিক উন্নতির জন্য করছিলাম, সেটা হয়তো ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এবার আমাকে ওই অ্যাওয়ার্ডটা পেতে হবে, এবার আমার
আমার যে কাজ করছি তার নিয়ে ক্রেডিটটা পেতে হবে, এইগুলো তখন আরো বেশি টাকা তুলবো, আরো বেশি বিল্ডিং করব, এই নিয়ে মেতে যায়। তো সেগুলো তখন এটা তো সাধনের বিঘ্ন। তখন খুব প্রার্থনা চাই প্রভুর কাছে, এবং বারে বারে যেটা আমি পুজো করছি, যেমন একটা মন্দিরে গিয়ে শান্তভাবে কেউ দেখতে পাচ্ছে না, একটা ফুল দিলাম ঠাকুরের কাছে, এই আমার কাজটাও, এই স্কুলটা হোক, এই হাসপাতালটা হোক, এই মানুষকে খাওয়ানো হোক, হোয়াট এভার ওয়ার্ক ইউ আর ডুইং, এটাও কিন্তু সেই ফুল দেওয়ার মতো। এটা বারে বারে করতে হবে, যতই বড় কাজ হোক কি ছোট কাজ হোক। বড় ছোট আমাদের চোখে, ঈশ্বরের চোখে তাকে আর কি বড় কাজ আমরা দেখাবো। আচ্ছা, প্রণাম মহারাজ, আমি কলকাতা থেকে বলছি। সুপর্ণামাল, হ্যাঁ বলুন। রামকৃষ্ণ মিশনেরই স্পিরিচুয়াল ডিসাইপল। মহারাজ, আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমরা যে জগতে আছি এখানে তো প্রচুর নেতিবাচক চিন্তা ভাবনা, প্রচুর নেগেটিভিটি। তো আমি কি করে ওই নেগেটিভিটিটাকে কাট অফ করব? আমার হয়তো কনফিডেন্স আছে, আমি হয়তো ওর ইম্প্যাক্টটা আমার যে অ্যাসপিরেশন সেগুলোকে এফেক্ট করছে না, কিন্তু কোথাও আমার সাবকনশিয়াস মাইন্ডে ওই নেগেটিভিটি গুলো ট্র্যাপ হয়ে আমার অ্যাসপিরেশনস বা আমার ড্রিমস এর পথে সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং সেটা জব করতে গেলেও সেটা বেশি করে মনে আসছে। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহারাজ, আপনার একটা লেকচারে শুনেছিলাম আপনি বলেছিলেন যে কনসেন্ট্রেশনটাকে ধরে রাখা, টু হোল্ড দ্য কনসেন্ট্রেশন। তো আমার একটা প্রবলেম হচ্ছে, আমি 1 ঘন্টার বেশি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না। তো সেটাকে আমি কি করে বাড়াবো যাতে আমি ঠিক যেটা আছে। পড়ছি সেটা সবটা মনে থাকে? আচ্ছা, দুটো জিনিস, একটা নেগেটিভিটি, এটা যেটা আগে গোপাল বাবু যে প্রশ্ন করেছিলেন সেটার সঙ্গে কানেক্টেড আছে। উনি প্রশ্ন করেছিলেন যে যুব সমাজের কাছে কিভাবে ওই কথাগুলোকে আমরা রাখবো, নেগেটিভিটি, অ্যাভয়েড নেগেটিভিটি। স্বামীজিকে দেখুন, এই এতগুলো কমপ্লিট ওয়ার্কস, এত কথা, তিনি কিন্তু কন্টিনিউয়াসলি হি ইজ পজিটিভ। রবি ঠাকুর বলেছিলেন স্বামীজির বিষয় যে রিড বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। নেতিবাচক কথা সাহায্য করে না। নেতিবাচক কথাও বলা যেতে পারে, কিন্তু আলটিমেটলি নেতিবাচক হওয়া উচিত নয়। নেগেটিভ ইন দ্য সেন্স ক্রিটিসিজমও হতে পারে, বাট উইথ দ্য গোল অফ ইমপ্রুভমেন্ট। স্বামীজিকে কম বকা দেননি ভারতবাসীকে, যখন লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া আমাদের জাতি প্রথা, মহিলাদের যে স্ট্যাটাস, শিক্ষার অভাব, সুপারস্টিশন, এই নিয়ে কি মানে কম গালাগাল দিয়েছেন স্বামীজি? মানে কিন্তু সেগুলো গালাগাল হিসেবে নয়, সেগুলো নেতিবাচক হিসেবে নয়। হি ওয়ান্টস আস টু বি বেটার। উনি বলছেন we have done well, we must do better. তো এই অ্যাটিটিউডেও কেউ যদি ক্রিটিসাইজ করে সেটা ক্ষতিকারক নয়, কিন্তু অ্যাটিটিউড শুড অলওয়েজ বি পজিটিভ, ভালো দিকে, একটা ওপরের দিকে এটা হওয়া উচিত নিজের জীবনে আর অন্যদের জন্য, স্পেশালি ফর ইয়াং পিপল। আর নেতিবাচক কথার কোনো পাওয়ার নেই, ক্ষতি করার একটু পাওয়ার আছে, মানুষের মন খারাপ করে দিতে পারে, হত উৎসাহ করে দিতে পারে, কিন্তু আদারওয়াইজ পজিটিভ থিংস অনলি। তো কি করে রাখবো মেনটেন আ পজিটিভ স্টেট অফ মাইন্ড? এটা হচ্ছে রিড বিবেকানন্দ, ওর থেকে ডাইরেক্ট একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আসবে। আর এই যে হতাশ হয়ে যাওয়া, মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাওয়া, এটার একটা উপায় হচ্ছে, জবের কথা আপনি বললেন, মাঝে মাঝে মহারাজ, জব হ্যাঁ ধ্যান যখন করি। ও জব ধ্যান আছে, নেগেটিভ কথা, মানে নেগেটিভ ভাব মনে আসা এটা স্বাভাবিক। এর জন্য ঠাকুর এক জায়গায় বলছেন যে মাঝে মাঝে নির্জনে বাস, ঈশ্বরের কাছে প্রার্থনা, নির্জনে বাস। এখন নির্জনে বাস না করে বেটার মাঝে মাঝে, আপনি কলকাতাতেই আছেন, মাঝে মাঝে মঠে, মায়ের বাড়িতে কোথাও চলে গেলেন, শান্তভাবে, মঠের মায়ের মন্দির আছে, উদ্বোধনের মায়ের বাড়িতে সেখানে মায়ের মন্দির আছে, সেখানে গিয়ে বসলেন, ঠাকুর মন্দিরে বসলেন, সারদা মঠ আছে, বিভিন্ন খুব পবিত্র সুন্দর স্থান আছে, মাঝে মাঝে চলে। এটা কেন বলছি, কালকে একটি ছেলে এসেছিল, সে খুব বড় চাকরি করে এখানে, মানে নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিটে খুব বড় কোম্পানিতে। তো ও বলে যে এই আমার কি শান্তি লাগে যে মাঝে মাঝে বেদান্ত সোসাইটিতে চলে আসি যখন সুযোগ পাই, উইকডে, এখন কাজের মাঝখানে আমি জোর করে ব্রেক নিয়ে চলে এলাম, ঘন্টা দুয়েক একটু ঘুরলাম, মহাজের সঙ্গে গল্প করলাম, ফিরে চলে যাব। তো এই যে একটা জোর করে ব্রেক নেওয়া, যে ঠাকুরের মাঝে মাঝে নির্জনে বাস, কিংবা সাধু সঙ্গ, কিংবা এক আশ্রম বাস, কয়েক ঘন্টার জন্য গেলাম এলাম, কিছু না হলে সেটা যদি সম্ভব না হয়, ঠাকুরমা স্বামীজির ছবি রাখবেন, বই রাখবেন সামনে, ইমিডিয়েটলি পুট দ্য মাইন্ড দেয়ার,
ইয়েস। আর কনসেন্ট্রেশনের কথা যেটা বললেন, মোর দেন 1 আওয়ার ডোন্ট। যদি 45 মিনিট একটানা কনসেন্ট্রেশন রাখতে পারেন উইদিন 1 আওয়ার, দ্যাটস গুড এনাফ। দেন টেক আ ব্রেক। এটা লেটেস্ট পজিটিভ সাইকোলজি রিসার্চে বলছে যে এমনকি 25 মিনিট খুব ইন্টেন্সিভ কনসেন্ট্রেশন, দেন টেক আ ব্রেক ফর 5 মিনিটস। একটু কিছু করলেন, অন্যদিকে তাকালেন, ঘুরে এলেন, ইউ স্ট্রেচ আ লিটল, এক কাপ একটু জল খেয়ে এলেন কি কফি খেয়ে এলেন, কিছু একটা করলেন, আবার বসে গেলেন। সো যতক্ষণ, ইটস আপ টু ইউ, যতক্ষণ আপনার মনে হচ্ছে দ্য কোয়ালিটি অফ কনসেন্ট্রেশন ইজ গুড, হোল্ড অন টু ইট, দেন টেক আ ব্রেক, দেন স্টার্ট এগেইন। থ্যাংক ইউ সো মাচ মহারাজ। আমি আপনার খুব বড় ভক্ত। আমি আপনার প্রত্যেকটা লেকচার শুনি। আপনাকে দেখার ভীষণ ইচ্ছা। কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারিনি, এবারেও গেছিলাম, কিন্তু সেই সুযোগ আনফরচুনেটলি হয়নি। আশা করছি ভালো থাকবেন। ভবিষ্যতে। হ্যাঁ, ভালো থাকবেন। মহারাজ, স্বামীজি অ্যানসেস্ট্রাল হাউসে আপনি যখন এসেছিলেন একটা কথা আপনি বলেছিলেন যে আমরা যে জিনিসটা এক্সপিরিয়েন্স করি আমাদের বাস্তব জীবনে, সেটাই আমরা স্বপ্নে দেখতে পাই, এবং যখন ঘুম ভাঙে আমাদের আমরা বুঝতে পারি যে ওটা একটা কাল্পনিক জগৎ ছিল, যেটা আমাদের মন বানিয়েছে, ওটা বাস্তব জগৎ ছিল না। তো মহারাজ, আমরা এখন মায়ের কথা পড়ি, দেখতে পাই যে অনেক মানুষ আছেন যারা মাকে স্বপ্নে দেখেছে, কিন্তু বাস্তবে তারা কখনো মাকে সামনাসামনি দেখেনি। অথচ যখন জয়রামবাটিতে গিয়ে যখন তারা মানে মাকে দেখতেন সরাসরি, বুঝতে পারছেন এই তো সেই মাতৃমূর্তি যাকে আমরা স্বপ্নে দেখেছিলাম। তো এটা কি করে সম্ভব হয় মহারাজ, একটু বলবেন? খুব খুশি হতেন তাই। হ্যাঁ, ঠিকই, স্বপ্নে যেটা দেখি সেটা মন গড়া, কিন্তু সব স্বপ্ন এক স্তরের নয়। কিছু কিছু যেগুলোকে বলি আমরা স্পিরিচুয়াল ড্রিম, অনেক সময় স্বপ্ন হয় যেটা পরবর্তীকালে সত্য ঘটে যায়, এবং স্পিরিচুয়াল ড্রিম উইচ হ্যাজ সাম কাইন্ড অফ স্পিরিচুয়াল এফেক্ট অন আওয়ার মাইন্ড। আমরা পড়ি মাঝে মাঝে কেউ স্বপ্নতে দীক্ষা পেয়েছেন, পরবর্তীকালে গুরুর কাছে গিয়ে দেখলেন একই মন্ত্র পেলেন, এইসব হয়েছে, ঘটনা হয়েছে। অলরাইট, সো 2 points. The first point I'm making here is সবগুলো যে মনের কল্পনা তা নয়। একটা হয়তো যে একটা বৃহৎ মন, যেটাকে কসমিক মাইন্ড কি হিরণ্যগর্ভ বলে, সেখান থেকে একটা কোনো আসতে পারে কোনো জিনিস, একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স ইন দ্য মাইন্ড উইচ ইজ ভ্যালুয়েবল স্পিরিচুয়ালি, এটা হতে পারে। বেশিরভাগ স্বপ্ন আর অলমোস্ট মানে ভাস্ট মেজরিটি তার কোনো স্পিরিচুয়াল ইমপ্লিকেশন কিছু নেই, ওই আমাদের সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন আছে। আপনি থেরাপিস্টের কাছে গিয়ে নিজের স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে তেমন কিছু নেই। তো এই এবার দ্বিতীয় আমি বলছি যে এটাও কিন্তু মনের ব্যাপার। এই একটা সূক্ষ্ম বিচার করে দেখতে হবে যে বলছে আমি স্বপ্নতে শ্রী শ্রী মাকে দেখেছিলাম, এবার জয়রামবাটি গিয়ে দেখলাম আরে এই তো সেই মাতৃমূর্তি, সেখানেও কিন্তু সে কখনো বলবে না যে আমি এই দ্বিতীয়বার মাকে দেখছি, বলবে যে আমি এই প্রথমবার মাকে দেখলাম, আর মনে পড়ে গেল স্বপ্নতে দেখেছিলাম তাকে। যদি সত্যি স্বপ্নতে দেখাটা যদি আমি জাগ্রতের সঙ্গে ইকুইভ্যালেন্ট করে দিই, তাহলে তো সে যখন জয়রামবাটি গেল তখন বলবে এই যে আপনার সঙ্গে দ্বিতীয়বার দেখা হলো। দ্বিতীয়বার দেখা তো হচ্ছে না, সেটা প্রথমবারই দেখা হচ্ছে, কিন্তু সেটা মিলে যাচ্ছে স্বপ্নের সঙ্গে। আমরা যে যখন বলি স্বপ্নতে হয়েছিল কিন্তু এই কথাটা সত্য হয়ে গেল, কথাটা সত্য হয়ে গেল মানে কি, সেটাকে জাগ্রত অবস্থাতে আমাকে একবার হতে হবে, তখনই বলবো যে এটা সত্য হলো। জাগ্রতে যে ঘটনাটা ঘটছে সেটাকে তো আর দ্বিতীয়বার হতে হচ্ছে না। জাগ্রতে আপনি কারোর সঙ্গে পরিচয় হলো, এক কাপ চা খেলেন, আর স্বপ্নতে সেই লোকটাকে দেখেছেন, তার সঙ্গে বসে চা খাচ্ছিলেন, স্বপ্ন হয়েছে। সেটা যখন অ্যাকচুয়ালি জাগ্রত হচ্ছে তখন আপনি বলবেন ও মিলে গেল, সেটা সত্য। কিন্তু জাগ্রতের ঘটনাটাকে আপনাকে আর বলতে হবে না যে এটা আরেকবার হলে তখন আমি বলবো যে এটা সত্য বলে, না, যখন হচ্ছে তখনই সত্য। তো অতএব মানে অ্যাজ আ ম্যাটার অফ রিজন যেটা মনের মধ্যে ঘটছে স্বপ্নতে, সেটা স্বপ্নই। স্পিরিচুয়াল ড্রিমের একটা স্পেশাল ভ্যালু আছে এই অবধি। ধন্যবাদ মহারাজ। অনেক প্রশ্ন রয়ে গেল, কিন্তু কিছু উপায় নেই, এখন তো সময়ও কেটে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, and it's wonderful to spend this time with you. আবার যখন বেলুড় মঠে আসবেন তখন আবার দেখা হবে, কিংবা এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা আবার কোনো অনুষ্ঠানের নিশ্চয়ই চেষ্টা করব আয়োজন করার, এবং মহারাজকে অনুরোধ করব, কারণ সবাই খুব ভালো থাকবেন। মহারাজ আমাদের সকলের প্রণাম গ্রহণ করবেন,
একটা আহ, শান্তি শান্তি মন্ত্র পাঠ হ্যাঁ করে দিই। হ্যাঁ হ্যাঁ মহারাজ। মহারাজ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো থাকবেন। প্রণাম মহারাজ। নমস্কার। প্রণাম মহারাজ।